কাকাবাবু, আপনি ঘটনাটা দেখেছেন? দেখেছি। আমি ভাবতেই পারছি না যে ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। আমি অবাক হইনি, এবং আরো আগেই ধরেছিলাম ব্যাপারটা, কিন্তু কিছু একটা প্রমাণ চাইছিলাম। তারই মধ্যে নগেনের প্রাণটা বেঘরে গেল। আপনি কবে ধরতে পেরেছেন? যেদিন নগেনকে প্রথম থানায় দেখলাম সেদিনই। কি করে? তোমার ঘরে ঢোকার দরজার কাছটাতে করিডোরে এমনভাবে একটা লাইট লাগানো হয়েছে যে কখনোই কেউ ঘরে ঢুকলে তার ছায়াটা ঘরের মধ্যে আগে ভাগে পড়ে। লক্ষ্য করেছো এটা? নগেন যখন ঢুকলো তখন ওর ছায়াটা আগে ঢুকলো না। একমাত্র শয়তানে পাওয়া লোক আর নরকের জীবের দেহের কোনো ছায়া নেই। আপনি আমায় আগে কেন বলেননি? দেখো, ও তোমার ঘনিষ্ঠ। কিছু বলার আগে প্রমাণ চাই, সেটাই খুঁজছিলাম। আজ পেয়ে গেলে তো। উফ, কি সাংঘাতিক! আজ যখন ও আমায় দেখে হাসলো, তখন আতার বিচির মতো কালো কালো দাঁতগুলো স্পষ্ট হয়ে উঠল। নগেনের লাল জামার ছেঁড়া কাপড়, সেই লাল সুতোর খণ্ডই আটকে ছিল ওর দাঁতের ফাঁকে। দেখেছি, সব দেখেছি, আর এটাও বুঝেছি, আর সেই তারও সেই তোমার জ্বর এসে গেছে। কিন্তু ও এগুলো কেন করছে? অমিতাভ, তুমিও এই গ্রামে বিগত কয়েক দিন ধরে এমন কিছু অনুভব করেছ যার কোনো ব্যাখ্যা নেই, তাই আমায় ডেকেছিলে। প্রথম দিন থেকে আমিও অস্বাভাবিক অনেক কিছুই লক্ষ্য করছি। আষাঢ় মাসে এক ফোঁটা বৃষ্টি হয়নি, দাবদাহে জ্বলে যাচ্ছে গা। গাছের পাতাগুলো চোঁয়া পোড়া হয়ে গেছে সূর্যের তাপে। মেঘ করে আসছে, ঝড় হচ্ছে, কিন্তু কিছুতেই জল পড়ছে না মাটিতে। হ্যাঁ, তাই তো। কিরকম একটা সবকিছু অস্বাভাবিক রকমের নীরব। কোনো প্রাকৃতিক শব্দ নেই, ঝিঁঝি নেই, জোনাকি নেই, এমনকি কোনো পোকাও নেই। এমনকি ঝোপের আড়ালে বসে থাকা সত্ত্বেও একটাও মশা কামড়ায়নি। কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, ঠিক বলছেন। আমি এতটা নিখুঁতভাবে খেয়াল করিনি। গোটা গাঁয়ে একই চিত্র। নমস্কার, কেমন আছেন সবাই? আজ আপনারা শুনবেন বিভা ক্যাফের বিশেষ নিবেদন ভৈরবনাথ তান্ত্রিক সিরিজের প্রথম গল্প অভিক মুখোপাধ্যায়ের কলমে নরকের দ্বার। আপনাদের যদি এই সিরিজের গল্প ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আজকের গল্প পাঠে রূপঙ্কর। শুরু হচ্ছে নরকের দ্বার। শুকনো আকাশের দিকে তাকিয়ে ভৈরবনাথের মনটা আঁতকে উঠেছিল ভয়ে। তবে যেটাকে সে ভয় বলছে, এ গায়ের মানুষের কাছে সেটা রীতিমতো আতঙ্ক। আষাঢ়ের গোড়া থেকে অন্যান্য সব জায়গায় বর্ষার জলের ঢল নেমেছে, কিন্তু এই গ্রামে বৃষ্টির একটি ফোঁটাও পড়েনি। ক্ষেতের মাটি যেন কঠিন পাথরের চাই। কিসের রোষে কে জানে। প্রকৃতি শুষে নিচ্ছে গ্রামের মানুষগুলোর ভাবার আর কাজ করার ক্ষমতা। অমিতাভ বলছিল, শেষ এক মাসে জল পড়েনি, পাতা নড়েনি। সত্যি, এতটুকু হাওয়া বইছে না। মরাটে চেহারার গাছগুলোর পাতায় শীর্ণ কাঁপনটুকুও নেই। তীব্র গরমে ঝোপঝাড় লতা পাতার অবস্থা আরও শোচনীয়। যারা মাঠে ঘাটে চড়ে বেড়াতে অভ্যস্ত, তাদের অভিজ্ঞ নাকে সবুজ ঝলসে যাওয়ার গন্ধ ধরা পড়বে এই গ্রামে এলেই। গাছের পাতা কালো হয়ে গিয়েছে, তাও এখন বেলা শেষ।
পরন্ত রোদ। নদীর জলে সূর্য লাল রং ছড়িয়ে বিদায় নেওয়ার সুযোগ খুঁজছে। নদীটা গায়ে গতরে পুষ্ট না হলেও এই জায়গাটাতে বিস্তর চওড়া, স্রোত নেই বললেই চলে। পাড় থেকে 15 হাত দূর পর্যন্ত হাঁটু ডোবানো জলও নেই। স্লথ জল বালি বয়ে বয়ে অনেকটা দূরে একটা চড়া সৃষ্টি করেছে। চরের ওদিকে জল যেখানে শেষ হয়েছে সেখানে শুরু হয়েছে শাল, মহুয়া, গোড়ানিমের জঙ্গল। হাঁটা নদীটার জল যেন বনদেবীর আঁচল। জঙ্গলের পরে সার সার পাহাড়, আর এপারে দুজন দাঁড়িয়ে আছে হেলে সাপের মতো রোগা একটা গ্রামের পিঠে। গ্রামের নাম বলবো না। কোন নদী? নদীর নামও বলা যাবে না। গেলবারে গোয়ার সঞ্জয় হার্দিকরদের নাম ধাম ঠিকানা ইত্যাদি জানিয়ে একেবারে যাচ্ছে তাই একটা কাণ্ড ঘটেছিল। সেই গল্প শুনে অনেকেই হার্দিকরদের সঙ্গে যোগাযোগ করেছিল। ভারী বিচ্ছিরি ব্যাপার। ভৈরবনাথকে চিনতে পেরেছেন কি? মনে পড়েছে কি নামটা? আজ্ঞে হ্যাঁ, সেই ভৈরবনাথ তান্ত্রিক সঞ্জয় হার্দিকরদের পরিবারকে কর্ণপিশাচিনীর হাত থেকে রক্ষা করে গোয়া থেকে বাংলায় ফিরছিল। তারপর তাকে ট্রেনে সেই পিশাচির মুখোমুখি হতে হয়েছিল আবার। পিশাচি ভেবেছিল লাস্য আর ছলনা দিয়ে ভৈরবনাথকে নারী সম্ভোগে কাতর করে তুলবে, তার বীরজাহমের সব সিদ্ধি নষ্ট করে গাত্রবন্ধন কাটিয়ে তাকে নিকেশ করবে। পারেনি, সে পারেনি। পিশাচির হাতে হাত ঠেকিয়ে যখন শেষ বাক্যটা ভৈরবনাথ বলেছিল তখন মোটেই তার মনে কামনা ছিল না। মা রটন্তী কালীর আশীর্বাদে সে মনের মোহকে সেই কবেই বিসর্জন দিয়ে এসেছে। হার্দিকরদের পৈতৃক ভিটেতে যে যজ্ঞ করেছিল ভৈরবনাথ, সেই যজ্ঞের মন্ত্রপুত সিঁদুর তার সঙ্গেই ছিল। কর্ণপিশাচী সেদিন নিজের রূপ ধারণ করার আগেই ভৈরবনাথ তাকে চিনে ফেলেছিল। পিশাচী যখন হাতে হাত ঠেকানোর অছিলায় তাকে স্পর্শ করেছিল, তখনই তার গায়ে ভৈরবনাথ ছুঁয়ে দিয়েছিল যজ্ঞ সিঁদুর মাখানো ডান হাতের বুড়ো আঙুল। আসলে পিশাচী সেদিন নিজে থেকে স্বমূর্তি ধারণ করেনি, ওকে অমনটা করতে ভৈরবনাথই বাধ্য করেছিল। সিঁদুরের স্পর্শের পরে আর তাকে কিছু করতে হয়নি। আস্তে আস্তে পিশাচীর অবয়বটা জ্বলে পুড়ে কালো হতে হতে তার চোখের সামনে থেকে উধাও হয়ে গিয়েছিল। আপনাদের ভালোবাসায় আর মায়ের কৃপায় যুদ্ধটা ভৈরবনাথই জিতেছিল। এখানে আবার সে একটা যুদ্ধ লড়তে এসেছে। কাকাবাবু, বলো অমিতাভ। কি বুঝছেন? অনেক কিছু। অল্প কথায় উত্তর শুনে অমিতাভ বুঝতে পেরেছে ভৈরবনাথ খুব গভীরভাবে কিছু ভাবছে। সে আর ভৈরবনাথের চিন্তায় বাধা দিল না। অমিতাভকে ভৈরবনাথ একেবারে ছোটবেলা থেকে চেনে। অমিতাভর ডানকুনির বাড়িতে বহুবার গেছে ভৈরবনাথ। অমিতাভর বাবা হিরণময় সান্যাল, বিখ্যাত লেখক। হিরণময় সান্যালের লেখা পড়েই ভৈরবনাথ আলাপ করেছিল। পরে সম্পর্কটা পারিবারিক হয়ে দাঁড়ায়। হিরণময় সান্যাল আর বেঁচে নেয়, কিন্তু সম্পর্কটা রয়ে গেছে। সেদিন রুনরুন করে মোবাইলটা বেজে উঠল। ফোনের ওপরে অমিতাভর গলাটা খুব সিরিয়াস মনে হয়েছিল। কাকাবাবু, আপনি কি এখন এখানেই আছেন নাকি আউটার স্টেটে? কৃষ্ণনগরেই আছি। তা তোমার কি খবর? নতুন পোস্টিং লাগছে কেমন? হ্যাঁ, এমনিতে আমি ভালো আছি, কিন্তু কিন্তু কি? আসলে আমার পোস্টিং এরিয়াতে একটা সমস্যা হচ্ছে, সেই জন্যই আপনাকে ফোন করলাম। তা কি হয়েছে? 2টো খুন হয়ে গেছে। আরে পুলিশ হলে খুন ডাকাতি নিয়েই কারবার, এ আর এমন কি ব্যাপার? না কাকাবাবু, এই খুনগুলো একটু অন্যরকম। আচ্ছা, আপনি কি একবার এখানে আসতে পারবেন? আপনাকে খুব দরকার। ভৈরবনাথ আর কথা বাড়ায়নি। বুঝেছিল অমিতাভ এমন কিছু অতীন্দ্রিয় অনুভূতি পেয়েছে যার জন্যে ওর মনে হয়েছে এই সমস্যার সমাধান একমাত্র ভৈরবনাথই করতে পারবে। বাংলা আর ঝাড়খণ্ডের সীমানার এই গ্রামটা অমিতাভর থানার আন্ডারে পড়ে। অমিতাভ থানার অফিসার ইনচার্জ। এই গ্রামে আসার পরই ও ভৈরবনাথকে নদীর পাড়ের এই জায়গাটাতে এনেছে। এখানেই লাশ পাওয়া গিয়েছিল।
অমিতাভ, হ্যাঁ কাকাবাবু, বলুন। লাশগুলো কোথায় পাওয়া গিয়েছিল? ওই তো, ওই ঝোপটার কাছে। অমিতাভ যেখানটায় অঙ্গুলি নির্দেশ করেছে সেখানে হাড় মোটমোটির বোন। তা দুটোই ওখান থেকে উদ্ধার হয়েছিল? হ্যাঁ, দুটোই। আচ্ছা, তোমার এমন কি মনে হলো যাতে তুমি আমায় ডেকে আনলে? পরপর দুদিনে দুটো খুন হয়েছে বলেই কি, নাকি অন্য কোনো কারণে? কাকাবাবু, ডাক্তার আর উকিলের কাছে কিছু লুকোতে নেই, আর আপনি এক্ষেত্রে সম্ভবত দুটোই। তাই পুরো ঘটনাটাই আপনাকে বলছি। তার আগে এই গ্রামের ইতিহাস নিয়ে কটা কথা না বললেই নয়। বলো বলো, সব জানতে হবে আমায়, নইলে এই রহস্যের সমাধান হবে না। আজ থেকে প্রায় 500 বছর আগে এই নদীটা তখন এখান থেকে বইতো না, আর জলের ঢল ছিল ওই ওই দিকটায়, পাহাড়গুলোর গা ঘেঁষে। আর তখন জঙ্গলটাও ছিল না। তারপর নদী গতিপথ বদলেছে। এই গ্রামের পশ্চিম দিকের একটা বড় অংশ নদীর জলের অন্তরালে চলে যায়। তবে এখানকার বুড়ো মানুষরা বলেন, বাড়ি ঘরের সঙ্গে নাকি একটা প্রাচীন শিব মন্দিরও ওই জলের তলায় চলে গিয়েছিল। ওই মন্দিরটাকে সবাই দেবদেউল বলতো। দেবদেউল নিয়ে অবশ্য অনেক কিংবদন্তি রয়েছে। সম্রাট আকবরের সময়ে এদিকটায় মোগল আক্রমণ হয়েছিল, কিন্তু মোগল সেনারা মন্দিরটার কোনো ক্ষতি করতে পারেনি। তা ওই দেবদেউলের মধ্যে নাকি ভুল ভুলাইয়া ছিল, আর সেই ভুল ভুলাইয়ার সমাধান শুধুমাত্র একটি ব্রাহ্মণ পরিবারের কাছে আছে। অনেক পুরুষ আগে ওই ব্রাহ্মণ পরিবারটির কেউ দেবদেউলের পূজারী ছিলেন। ভুল ভুলাইয়ার সমাধান সূত্রটা সেখান থেকেই পরিবারের হাতে আসে। বংশানুক্রমে সেই সমাধান সূত্রটা আজও চলে আসছে। মৃত্যুর আগে নাকি পিতা নিজের পুত্রকে কিংবা ঠাকুরদা নিজের পৌত্রকে এই মন্দিরের ভুলভুলাইয়ার সমাধানটা বলে যান। তবে এই ব্রাহ্মণ পরিবারটি এই গ্রামে আর থাকে না, আর তাদের ওখানকার ঠিকানাও কেউ জানে না। তবে কাকাবাবু, যা যা বললাম তা কিন্তু খাঁটি সত্যি। গরমকালে যখন নদীর জল কমে আসে তখন দেবদেউলের চড়া উকি মারে জলের গর্ভ থেকে। এই তো বছর 3 আগে কয়েকজন যুবক গুপ্তধনের লোভে ওই মন্দিরটার কাছে যায়। তারপর জলে ডুব দিয়ে মন্দিরের বাইরের গাটা দেখবার চেষ্টা করে। কিন্তু দুঃখের বিষয় হলো, কেউ ওখান থেকে ফেরেনি। তারপর তো থানায় খবর দিয়েছিল গ্রামবাসীরা, আর সেদিন থেকেই শুরু হলো তুমুল বর্ষা। মন্দিরের জেগে থাকা অংশটা ডুবে যায় গভীর জলে। তারপর তো ডুবুরিও নামানো হয়, কিন্তু তাদের মৃতদেহও পাওয়া যায়নি। আমাদের রেকর্ড অনুসারে ওই যুবকদের নিখোঁজ বলে ঘোষণা করা হয়েছিল। তারপর জানি না যে তারা বেঁচে আছে কিনা। রহস্যটার সমাধান আর হয়ে ওঠেনি। এবার আমি গ্রামের কথায় আসছি কাকাবাবু। 5 বছর আগেও এখানে 100 জনের বাস ছিল, কিন্তু এখন সেই সংখ্যাটা জনা 40-এ এসে ঠেকেছে। বেশিরভাগ মানুষই জীবিকার খোঁজে, চিকিৎসার প্রয়োজনে, এমনকি বাচ্চাদের পড়াশোনার সুবিধার জন্য গ্রাম থেকে শহরে চলে গিয়েছেন। চাকরি আর কাঁচা পয়সার জন্য একসময় যখন শহরের দিকে পা বাড়াতেই হবে, তাহলে আগে কেন যাব না? এই নীতিতে বিশ্বাস করেই দ্রুত কমেছে এখানকার জনসংখ্যা। কিন্তু কাকাবাবু, এখন কোনো এক অজানা অভিশাপে গ্রামটা উজাড় হয়ে যেতে বসেছে। মানুষ খুন হচ্ছে, প্রকৃতি রুষ্ট, মাটির সব রস শুকিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, গ্রামে একটাও পাখি উঠতে দেখা যাচ্ছে না। খুব ভালো করেই লক্ষ্য করেছি। আর শুধু পাখি নয়, অনেক কিছুই নেই। হাওয়া নেই, ফুল নেই, প্রজাপতি উঠছে না। সব ভালো যেন শেষ হয়ে গেছে কোনো এক অজানা পাপে। এগুলো তবু একরকম চলছিল কাকাবাবু, কিন্তু শনিবার রাত থেকে পরপর 2টো খুনের ঘটনায় গোটা গ্রাম কাঁপছে। পুলিশ হিসেবে আমি বলবো 2টো মার্ডার হয়েছে, কিন্তু
অফ দ্য রেকর্ড বলছি কাকাবাবু, এই দুটো হত্যা কোনো সাধারণ হত্যার ঘটনা নয়। চুরি, ছিনতাই, ডাকাতি করতে গিয়ে খুন করা একরকম ব্যাপার, এক্ষেত্রে খুব অদ্ভুতভাবে হত্যা করা হয়েছে। মৃত মানুষগুলোর চোখ খুবলে খাওয়া হয়েছে, এমনকি মৃত্যুর পরে কেউ বিভিন্ন অঙ্গ কেটে নিয়ে গিয়েছে। কাকাবাবু, প্রতিশোধ নিতে এলোপাথারি কোপ মারা এক জিনিস, আর এভাবে উইলফুল্লি ধীরে সুস্থে কাটা আরেক ব্যাপার। যে দুজন মারা গিয়েছে কারুর সঙ্গে তাদের কোনো শত্রুতাই ছিল না, তবে একজনকে আটক করেছি, জিজ্ঞাসাবাদ করতে হবে। ভৈরবনাথ এবার খানিক দূরে দাঁড়িয়ে থাকা পুলিশ জিপটার দিকে তাকালো। পাথরের মূর্তির মতো নিথরভাবে চালকের আসনে যে ছেলেটি বসে রয়েছে তার নাম মকসাদুল। এই গ্রামেরই ছেলে, বিরাট চেহারা। ছেলেটা অমিতাভর সমবয়সী, বিয়ে থা করেনি, বুড়িমাকে নিয়ে থাকে। গাড়ি চালানোর হাত ভালো, তবে ডিপার্টমেন্টাল ড্রাইভার নয়। ভৈরবনাথ অমিতাভকে বলল, থানায় চলো, যা দেখার তা আমি দেখে নিয়েছি। কিন্তু কিভাবে সুরা হবে কাকাবাবু? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আরে আগে ওঠো তো। গাড়ির ফ্রন্ট রো সিট দেখিয়ে কথাটা বলতেই বাধ্য ছাত্রের মতো টুক করে সিটে বসল অমিতাভ। ভৈরবনাথ পেছনে উঠে পড়ল। মকসাদুল জিপটায় স্টার্ট দিল। ছোটবেলায় বড়দের অনেকবার বলতে শুনেছি, বন্ধু পুলিশ হলে ভালো, কিন্তু পুলিশকে বন্ধু করতে যেও না। সৌভাগ্যক্রমে অমিতাভ ভৈরবনাথের পরিচিত মানুষ থেকে পুলিশ হয়েছে বলে এখন থানায় বসে থাকতে খুব ভালো না লাগলেও মন্দ লাগছে না ভৈরবনাথের। থানায় অমিতাভ ছাড়াও বিনয় নামের একজন সাব ইন্সপেক্টর আছেন। বিনয় অমিতাভর চেয়ে প্রায় 12 বছরের ছোট, তরুণ তুর্কি একেবারে। অমিতাভ নিজের চেয়ারে বসে রয়েছে, আর টেবিলের এপারে দুটো চেয়ারের একটাতে ভৈরবনাথ, অন্যটাতে বিনয়। বিনয়কে অমিতাভ জিজ্ঞেস করল, এবার কি করা যায় বিনয়? স্যার, আমার মনে হয় ওই বেটা নগেনকে যখন আটক করা হয়েছে তখন ওকে ভালো করে জিজ্ঞাসাবাদ করা হোক। কিছু না কিছু সূত্র তো বেরিয়ে আসবেই। ঠিক আছে, ওকে এখানেই নিয়ে এসো। কাকাবাবুও থাকবেন, ওনার সামনেই প্রশ্ন করব। নগেনকে আনা হলো। ও ঘরে ঢোকার আগেই ওর ছায়াটা পোষা বেড়ালের মতো তির্যক হয়ে প্রবেশ করলো ঘরের ভেতরে। লোকটার বয়স 60 থেকে 80, যা খুশি হতে পারে, ধরা যায় না। শুকনো আমসের মতো মুখের চামড়া, চোতের আগুনে পুড়ে যাওয়া মাটির চেয়েও কদাকার। কপালের বাঁ দিকে একটা থ্যাতলানো ক্ষতস্থান, আঘাতটা টাটকা। অসংখ্য বলিরেখা মানচিত্রে আঁকা নদীর মতো একে অপরের সঙ্গে জুড়ে জাল সৃষ্টি করেছে ক্ষতের আশেপাশে। কঠোরাগত চোখের দৃষ্টি যেন গহিরা বীজতলা। গায়ের জামাটা ছেঁড়া, নিম্নাগ্নে ধুতি, সবটাই খুব আলুথালু। পায়ে চন্দনের গুঁড়োর মতো জেবরে আছে ধুলো। ঘরে ঢুকেই লোকটা হাঁটু মুড়ে বসে পড়ল। মনে হয় দাঁড়াতে কষ্ট হচ্ছে। নিঃশ্বাস নিলে শ্বাস আটকে আসার একটা বিকট ঘর ঘর শব্দ, যে শব্দে মিশে আছে চাপা শ্লেষের আর্তনাদ। বুকের হাড় খাঁচা ছিঁড়ে প্রাণ পাখিটা উড়ে যাওয়ার জন্যে ব্যাকুল আয়োজন করে বসে আছে। লোকটা খক খক করে কাশল। মাথার চুলগুলোতে কতদিন যে আঁচড় পড়েনি কে জানে। কাশির দমকে জরাজীর্ণ চুলগুলো কাঁপল পাহাড় তুলির ঘাসের মতো। এর নাম নগেন? বিনয়কে প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে অমিতাভ ঠোঁট উল্টাল। মনে হয় খুনের কেসে জড়িত থাকার সন্দেহে আটক হওয়া নগেনকে পালোয়ান গোছের দেখতে হবে আশা করেছিল সে। বিনয় মাথা নাড়ল। নগেনের বাহ্যিক রূপটাকে সত্যিই কোনো খুনি বা খুনের ষড়যন্ত্রকারী ব্যক্তির সঙ্গে মেলানো প্রায় অসম্ভব। গ্রামের সাদাসিধে গোছের মানুষ, অভাবে অনটনে জেল্লা হারিয়ে গিয়েছে জন্মের পর থেকেই মনে হয়। শীর্ণ শরীরটা বেঁকে গিয়েছে মেরুদণ্ডের রোগে। গলাটা বেড়ে আছে সামনের দিকে, মাটির সঙ্গে সমান্তরালে, তাই তাকে জবুথবু শকুনের মতো দেখায়। দাঁত নেই। এবার বিনয় নগেনকে প্রশ্ন করে, এই যে
এই যে শুনতে পাচ্ছ? পাচ্ছি। কাল রাত্রিরে কটার সময় বাড়ি ফিরেছিলে? গে 10:30 নাগাদ হবে। ফিরে কি করলে? স্যার খুব গরম লাগছিল তো একটু স্নান করলুম। কোথায় করলে? নদীতে? না না, উরি বাপরে, নদীতে খুন হয়েছে, ওদিকে ঘেঁচিনি, দীপ্তি কলের জলে চান করলুম। বেশ, তারপর? স্যার চান করতে করতে মনে হলো কে যেন পাশে এসে দাঁড়িয়েছে, গাটা কেমন যেন শিউরে উঠল। আমি পিছন ফিরে তাকালুম আর কি? সে সজোরে আমার মাথায় কি দিয়ে মারল। মারতেই আমি অজ্ঞান হয়ে গেলুম। জ্ঞান ফিরতেই দেখলুম গ্রামের ছেলে বুড়োরা সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, বুঝে গেছি সব। এখন তুমি যেতে পারো, তবে থানায় না জানিয়ে গ্রাম ছেড়ে কোথাও যাবে না। দরকার পড়লে তোমায় আবার ডাকা হবে। আচ্ছা বাবু। নগেন হাসল। ভৈরবনাথ দেখল নগেনের উপর নিচ দুটো মানিতেই দাঁত নেই। হাসলে চোয়াল ঢাকা মুখটা অবিকল হায়নার মতো ছুঁচলো দেখায়। যেতে যেতে সে বলল, ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ, আসি। স্যার, এই লোকটাকে একটা বিশেষ কারণেই আটক করেছিলাম। গ্রামবাসীরা বলছিল দুটো খুনের পেছনেই এই নগেনের হাত রয়েছে। যদিও যদিও লোকটার চেহারার দুর্দশা দেখে তা মনে হয় না, তাই তো? কারো চেহারা দেখে কিছু বিচার করো না বিনয়। দিল কো দেখো, চেহারা না দেখো। আচ্ছা বিনয়, একটা কথা বলো তো ভাই, এই যে দুরাতে দুখানা মার্ডার হয়ে গেল, তা দুটোতে কি কি মিল পাওয়া গেছে? দুটো কেসেই খুনের সময় প্রায় একই। দুদিনই মোটামুটি একই সময় মার্ডার করা হয়েছে, গলায় কোপ দিয়ে। আর দুক্ষেত্রেই মৃতদেহের চোখ যেন কিছুতে কুড়ে কুড়ে খেয়েছে। এবং মৃত দুই ব্যক্তি নগেনের প্রতিবেশী। ওর বাড়ির একেবারে গা ঘেঁষে দুজনের বাড়ি। কাকাবাবু, আমার মনে হচ্ছে নগেনের উপর আজ রাত থেকেই একটু নজর রাখা উচিত। তা অবশ্য উচিত। হ্যাঁ স্যার, ওকে চোখে চোখে রাখা সব রকম বন্দোবস্ত করছি। সার্কামস্ট্যান্সেস বলছে নগেন হলেও হতে পারে, কিন্তু কোনো এভিডেন্স এখনো পর্যন্ত নেই। দেখা যাক নজরে রেখে কিছু উদ্ধার করতে পারি কিনা। আচ্ছা, বেশ বেশ। বিনয়, একটু চা দিতে বলো। কাকাবাবু অনেকক্ষণ এসেছেন। আফটার অল উনি কিন্তু তোমার অতিথি। হ্যাঁ স্যার, এক্ষুনি বলছি। এই মাকসাদুল, এখানে 3টে চা লাগবে। মিনিট 10 মধ্যে চা এসে গেল। ভৈরবনাথ একটা লম্বা চায়ে চুমুক দিয়ে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। খুব সুন্দর বানিয়েছে চাটা, কি বলো অমিতাভ? হ্যাঁ কাকাবাবু, মকসাদুল কিন্তু খুব ভালো চা বানায়। আচ্ছা, একটা কথা বলো তো আমায়, গ্রামে কি কোনো নাইট গার্ডের ব্যবস্থা আছে? না কাকাবাবু, তা তো নেই। তবে ভাবছিলাম একটা ভলেন্টিয়ার বাহিনী বানিয়ে যদি রাতের দিকের পাহারার ব্যবস্থা করা যায়। আমি দেখছি কি করা যায়। বিনয়। হ্যাঁ স্যার, সব ব্যবস্থা হয়ে যাবে, আমি দেখে নিচ্ছি। সন্ধ্যে 7টার মধ্যেই একটা স্বেচ্ছাসেবী নাইট গার্ডদের বাহিনী খাড়া করে ফেলেছে বিনয়। তাদের নির্দেশ দেওয়া হয়েছে গ্রামে পূর্ব দিকে নদীর ধারে পাহারা দেওয়ার জন্যে। মধ্যে মধ্যে তারা গোটা গ্রামটাকে প্রদক্ষিণ করবে আর বাঁশি বাজিয়ে জানাতে থাকবে যে অতন্দ্র পাহারা চলছে। প্রত্যেক ঘন্টায় বিনয়ের মোবাইলে ফোন করে খবর দেয়া হবে। কোনো অস্বাভাবিক ঘটনা চোখে পড়লেই থানা থেকে ফোর্স চলে আসবে। অমিতাভ আজ একটু ব্যস্ত থাকায় খুব দরকার না পড়লে থানা ছেড়ে বেরোবে না। 1 ঘন্টার ভেতর জনাকড়ি গ্রামবাসী পাহারা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেল। বিনয় নিজে ঘন্টা 3 ধরে তাদের সঙ্গে গ্রামে টহল দিয়ে রাতে থানায় ফিরে এলো। ভৈরবনাথ তখন থানায় অমিতাভর ঘরটাতে বসে একটা বই পড়ছে। ভৈরবনাথের সামনেই বসে ফাইলে কাজ করছিল অমিতাভ। বিনয় ঢুকেই বলল, আজ রাতে আর কোনো ভয় নেই স্যার। তখনই ঝড় উঠল, বাজ পড়ল কল কল করে।
মনে হলো বৃষ্টি নামবে, কিন্তু রাতে ঝড় হলেও বৃষ্টি হয়নি এক ফোঁটাও, তবে বজ্রপাত হয়েছে প্রবল। পরদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। কাজের মাসি অন্যদের ভোর 5টা নাগাদ চলে এলেও কোনো কারণে থানায় তখনও ঝাড়জল পড়েনি। রাতটা অমিতাভর কোয়ার্টারে কাটিয়েছে ভৈরবনাথ। কোয়ার্টার ক্যাম্পাস থেকে থানায় যেতে হেঁটে 5টা মিনিট লাগে। ভৈরবনাথ আর অমিতাভ হেঁটে আসছিল কথা বলতে বলতে। থানার গেটের সামনে এসে দেখে বেশ কিছু মানুষের জটলা। ভিড় ঠেলে এগোতেই দেখল একজন রমণী চিৎকার করে কাঁদছেন। দেখে মনে হলো তার উপর দিয়ে কোনো দানবীয় ঝড় বয়ে গিয়েছে। আলুথালু বসন, ঘামে ভেজা চুলগুলো হাওয়ায় আছড়ে পড়ছে মুখের উপর। ভয় বিহবলতায় বুকের কাপড় সরে গিয়ে উন্মুক্ত হয়ে গিয়েছে একটা বুক। শোকে ভেঙে পড়া ভদ্রমহিলা অমিতাভকে দেখেই ডুকরে কেঁদে উঠল। বড় বাবু গো, কাল রাতে কেউ আমার মেয়েটাকে মেরে ফেলেছে বড় বাবু। মেরে ফেলেছে মানে? জানি না বড় বাবু, আমাদের বাড়িতে তো কোনো পায়খানা ঘর নেই। কাল অনেক রাতে মেয়েটা বাইরে বেরিয়েছিল, আমি জেগেই ছিলাম। কিছুক্ষণ পরে বাইরে চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি তখন আশেপাশে কাউকে দেখেছিলেন? না। আচ্ছা ঠিক আছে, ডেড বডিটা দেখতে হবে। মকসাদুল, মকসাদুল গাড়ি বের করো। বিনয়, এক্ষুনি বেরোতে হবে আমাদের। ল্যাটেরাইট মাটির পাথর। সাত সকালে আকাশ মেঘলা থাকায় রোদ শেকড় ছড়াতে পারেনি বটে, কিন্তু আন্তরিক রোগীর মতো তাপ ওগলাচ্ছে লাল রাস্তা। জিপ চলেছে, পেছনে বিশ্বের গুঁড়োর মতো লাল ধুলো বিলীন হয়ে যাচ্ছে বাতাসে। অকুস্থলে পৌঁছাতে মিনিট করে সময় লাগবে। অমিতাভ আর বিনয় গাড়ি থেকে নেমেই লাশটাকে দেখতে এগুলো। ভৈরবনাথও পিছু নিল। উপস্থিত গ্রামবাসীরা ভীষণ উত্তেজিত। যে ভদ্রমহিলা থানায় গিয়ে কান্নাকাটি করছিল, তার বাড়ি থেকে অল্প কিছুটা দূরত্বে একটা মাঠে মেয়েটির লাশ পাওয়া গিয়েছে। বাচ্চা মেয়ে, খুব বেশি হলে 14-15 বছরের হবে হয়তো। ভয়াবহ দৃশ্য দেখে ভৈরবনাথের গা শিউরে উঠল। খণ্ড বিখণ্ড হয়ে পড়ে আছে দেহটা। ভৈরবনাথ কিছুটা দূরে দাঁড়ালো। অমিতাভ এগিয়ে গেল। ধরটা উবু হয়ে পড়েছিল। হাতে গ্লাভস পরে নিয়ে বিনয় আর অমিতাভ মিলে সেটাকে চিৎ করতেই বিভৎস কিছু একটা দেখে বিনয় পিছিয়ে আসতে গিয়ে ধর্মর করে পড়ে গেল মাটিতে। অমিতাভ জিজ্ঞেস করল, বিনয়, বিনয় ঠিক আছো তো? হ্যাঁ 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 স্যার, কোনো প্রবলেম নেই। আগের দুটো খুনের মতোই এই খুনটাও নৃশংস আর রহস্যময়। মেয়েটির দুটো চোখ কিসে যেন কুড়ে কুড়ে খেয়েছে। দৃশ্যটা তো বিভৎস যে মরদেহটার দিকে তাকিয়ে থাকা যায় না। শোনো, ডেড বডিটাকে ইমিডিয়েটলি থানায় নিয়ে এসো, আর ওখান থেকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। এবার শুরু হলো স্থানীয় লোকেদের জিজ্ঞাসাবাদ করা। সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন। আচ্ছা, কাল রাতে এখানে সন্দেহজনক কিছু দেখেছেন কেউ? কাউকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল কি? প্রথমে কেউই মুখ খুলতে চাইছিল না, সবাই চুপ। অমিতাভ বুঝে গেল যে এভাবে হবে না, আরও গভীরে যেতে হবে ব্যাপারটার। ও ভৈরবনাথকে বলল, কাকাবাবু চলুন, আমরা ব্যাক করি। দরকার হলে ফোর্স নিয়ে ফিরে প্রত্যেকটা বাড়িতেই সার্চ করা হবে। জিপের দিকে হাঁটা দিয়েছে ওরা। এমন সময় একজন বুড়ো মানুষ অমিতাভকে ডাক দিলেন। বড়বাবু, কিছু বলবেন? একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন, কোনো ভয় নেই। ওই যে বট গাছটা দেখছেন, ওটার পেছনেই আমার বাড়ি। কাল রাতে একবার জোড়ো হাওয়া চালাচ্ছিল, তখন আমি আমার যে গরুগুলো খুব ডাকাডাকি করছিল ওদের দেখতে বেরিয়েছিলাম। ঘর থেকে বেরোতেই মনে হলো বাড়ির সামনের
রাস্তাটা দিয়ে কেউ ছুটে পালিয়ে গেল। ভাবলাম কেউ গরু চুরি করতে আসেনি তো। চুপিসারে রাস্তায় নেমে দেখি নগেন শটান দাঁড়িয়ে রয়েছে। নগেন? নগেন কি করছিল ওখানে? তা জানি না বড়বাবু, কিন্তু ওর হাতে একটা কিছু ছিল, ধারালো কোনো অস্ত্র। যখন বাজ পড়ছিল তখন ঝকঝক করে উঠেছিল ইস্পাতের পাতখানা। নগেন আমায় দেখতে পাইনি, রাস্তার দিকটায় দাঁড়িয়েছিল বলে আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না। তাই আমিও রাস্তাটা পেরিয়ে এদিকে বটগাছটার আড়ালে এসে দাঁড়ালুম। কিন্তু ততক্ষণে নগেন যেন কোথায় উধাও হয়ে গিয়েছিল। আমি তারপর বাড়িতে ফিরে যাই। এর বেশি আর কিছু জানা নেই আমার। এগুলো সত্যি তো? আপনি এখন যে কথাগুলো বলছেন তা পরেও বলতে পারবেন, যদি কোথাও সাক্ষী দিতে হয়? সব সত্যি বলছি, মিথ্যে বলে আমার কি লাভ? সাক্ষী হিসেবে ডাকলেও একই কথা বলবো। নগেনের বাড়ি চেনেন? চিনি। আমাদের নিয়ে যাবেন। চলুন। বুড়ো মানুষটা ওদের নিয়ে এগিয়ে চলল। ইতিমধ্যেই বিনয় থানায় জানিয়ে দিয়েছে মৃতদেহ নিয়ে যাওয়ার গাড়ি আসবে। মাটির বাড়িটাকে ঘিরে প্রশস্ত উঠোন, উঠোনের চারিদিকে মাটির পাঁচিল, এক মানুষ সমান উঁচু হবে। বৃদ্ধকে নগেনের বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখে ভৈরবনাথ আর অমিতাভ যখন নগেনের বাড়িতে গিয়ে ঢুকেছে তখন বেলা প্রায় 11টা বাজছে। নগেন, নগেন, নগেন! কি ব্যাপার বলুন তো কাকাবাবু? বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ, অথচ সাড়া দিচ্ছে না। ঘুমোচ্ছে বোধহয়। নগেন, নগেন! এখনো এত বেলা অবধি? কিন্তু গ্রামের লোকেরা তো ভোরেই উঠে পড়ে। আশ্চর্য হচ্ছি না। ডাকো ডাকো, ভালো করে ডাকো, সারা দেবে ঠিকই। বার 2-3 বেশ করে কড়া নাড়ার পরে অবশেষে কফ জড়ানো গলায় সাড়া মিলল। যাই। মিনিট খানেক অপেক্ষা করার পরে আগের মতোই জবুথবু হয়ে নগেন ওদের সামনে এসে উপস্থিত হলো। অমিতাভকে দেখেই প্রশ্ন করল, স্যার আপনি কি ব্যাপার? নগেন, কাল রাতে তুমি বাইরে বেরিয়েছিলে? হ্যাঁ, ওই একটু ক্ষেতের দিকে গিয়েছিলাম। তোমার হাতে কোনো অস্ত্র ছিল? হ্যাঁ, তা একটা হেঁসো ছিল বলছি। ওটা নিয়ে গিয়েছিলে কেন? হুড়ি বাবরি, কদিন ধরে যা ঘটছে গ্রামে, তাই ভয়ে একখানা হেঁসো সঙ্গে রেখেছিলাম স্যার। এভাবে মিথ্যে বলে আর কদিন বাঁচবে নগেন? তুমি কিন্তু এবার ধরা পড়ে যাবে। এই মরেছে, সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি, আমি 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 নির্দোষ। আর কথা বাড়ালো না অমিতাভ। হাতে প্রমাণ না থাকলে পুলিশ কিছুই করতে পারবে না। ওরা এবার নগেনের বাড়ি থেকে বেরিয়ে এলো। চলুন কাকাবাবু, ফেরা যাক। অনেক ফর্মালিটি আছে থানায়, সেগুলো সেরে আবার আমায় আজ এসডিপিওর অফিসে যেতে হবে। সন্ধে 6টা বাজে। অমিতাভ কাজ সেরে শহর থেকে ফিরে এসেছে। ভৈরবনাথের সঙ্গে টুকটাক কথা বলতে বলতেই কিছু গলতকরণ করে নিচ্ছে। বেল বাজিয়ে বিনয়কে ডাকলো তারই মধ্যে। বিনয় আসতে অমিতাভ বলল, না না, নাইট গার্ড দিয়ে কিচ্ছু হবে না। কাল রাতে পাহারায় থাকা সত্ত্বেও এত বড় একটা কাণ্ড ঘটে গেল। একের পর এক খুন হতে থাকলে আমাদের কি ফেস করতে হবে ভাবতে পারছো? মানুষের সিকিউরিটি প্রশ্নের মুখে পড়ছে। কাকাবাবু, যে জন্য আপনাকে আসতে বলা, দেখলেন তো কিছুই কুলকিনারা করতে পারছি না। কিছু একটা অদ্ভুত ব্যাপার আছে এই খুনগুলোর পিছনে। আপনি কি কিছু বুঝতে পারছেন? পারছি, কিছুটা হলেও পারছি। তাহলে কি করা উচিত আমাদের? আমার মনে হয় অপারেশনের দায়িত্ব সরাসরি আমাদেরই নিতে হবে, আর নগেনের ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবে।
কিন্তু এই বুড়ো হাবড়া লোকটাকে নজরে রেখে কি করব জানি না। সব জায়গায় ওকেই কমন লিঙ্ক পাওয়া গেছে, কিন্তু লোকটাকে নজরে রাখতে হবে গোপনে। গোপনে, গ্রামের কেউ যেন জানতে না পারে। ঠিক আছে, আজ রাত থেকেই আমাদের অপারেশন শুরু হোক। রাত 8টা নাগাদ বিনয়, ভৈরবনাথ আর অমিতাভ খেয়ে উঠল। এখানে অমিতাভ রান্না করে দিয়ে যান একজন রাঁধুনি দিদি। তার রান্নার হাত খুব একটা ভালো নয়। তিনজনেই যা হোক দুমুঠো দিয়ে খুন নিবৃত্তি করে উঠে পড়ল। অল্প খাওয়ার একটা ভালো দিকও আছে, রাতে জাগতে সুবিধে হয়। তিনজন ঠিক 9টায় বেরিয়ে পড়ল কোয়ার্টার থেকে। কেউ কোনো ফায়ার আর্মস নেয়নি, দুজনেই সাদা পোশাকে। অমিতাভ আর বিনয়ের দুজনের হাতেই দুটো হাই পাওয়ারের এমার্জেন্সি টর্চ। গাড়ি নেয়নি দুটো কারণে: 1, গাড়ির শব্দে সবাই জেনে যাবে; 2, পুরো এলাকাটা তন্ন তন্ন করে খুঁজে দেখতে হলে গাড়ি সুবিধাজনক নয়। হেঁটে গ্রামে ঢুকতে প্রায় 2 ঘন্টার উপর লেগে গেল। গ্রামের লোকজন তাড়াতাড়ি শুয়ে পড়ে, কেউ কোথাও নেই। তাছাড়া একটার পর একটা খুনের ঘটনায় সকলেই ত্রস্ত। অমাবস্যা এসে পড়েছে, আকাশে চাঁদ নেই, চারপাশে ঘন অন্ধকার। ওরা হেঁটে চলেছে। যখন তিনজনে নগেনের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো, তখন রাত 12টা বাজে। অসহ্য গরমটা থাবা চালাচ্ছে সমানে। গুমোট ভাব, আকাশে ঘন কালো মেঘ জমেছে। খুব কাছেই কোথাও একটা শিয়াল ডেকে উঠল হুক্কা হুয়া রবে, আর তাকে অনুকরণ করলো শিয়ালের গোটা একটা পাল। বিনয় চমকে উঠল ডাক শুনে। এভাবে প্রায় মিনিট 15 কাটার পরে বিনয় ক্রমশ অধৈর্য হয়ে উঠছিল। স্যার, আর কতক্ষণ এইভাবে বসে থাকা যায়? ভাগ্যিস মশা নেই, নইলে আমাদের তুলে নিয়ে যেত। অনেক রাত তো হলো, আর কিছু হবে বলে তো মনে হচ্ছে না। চলুন ফিরে যাই। ফিরে যদি যেতেই হয় তাহলে একবার নগেনের বাড়িতে উকি মেরে যাব। বাড়িতে উঁকি দিতে যাওয়াটা ঠিক নয় স্যার। আমাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট নেই। আর তাছাড়া যদি কোনো ইনসিডেন্ট ঘটে যায়, আমাদের কাছে কিন্তু কোনো আর্মস নেই স্যার। কিন্তু এত দূর এসে বিনা ইনভেস্টিগেশনে ফিরে যাব? প্রত্যেক রাতে তো আর এভাবে বনের মধ্যে বসে থাকা সম্ভব নয়। আর আর্মস ছাড়ো তো, হাতের টর্চই যথেষ্ট। অমিতাভ আসলে ভীষণ ডাকাবুকো। পুলিশ সার্ভিসে ঢুকেই প্রথম মাসে এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছিল। সেই ডাকাত খুনি এলাকায় বড় বড় ডাকাতির কেসে জড়িত ছিল। প্রথম পোস্টিং পেতেই অমিতাভ আদা জল খেয়ে ডাকাতটার পেছনে লেগে পড়ে। যখন অমিতাভ ডাকাত দলের সঙ্গে মোকাবিলা করছিল, তখন তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। সেই কাহিনীর ক্লাইম্যাক্সে একটা 3 সেলের টর্চ ছুঁড়ে মেরে অমিতাভ ডাকাতকে ধরেছিল। ওর সিনিয়র জুনিয়র বাড়ির লোক সবাই জানে ঘটনাটা। খবরের কাগজে বেরিয়েছিল। অমিতাভ বুঝতে পারল যে বিনয় ঠিক কি ইঙ্গিত করেছে। তিনজনেই এবার নগেনের বাড়ির দিকে এগুলো। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। টর্চ জ্বালাও মানা, পাছে সেই আলো দেখে নগেন টের পেয়ে যায়। সদর দরজার সামনে গিয়ে ওরা থমকে দাঁড়ালো। ভৈরবনাথ অমিতাভকে চোখ দিয়ে ইশারা করে বলল দরজাটা ভেতর থেকে বন্ধ আছে কিনা দেখে নিতে। দরজা বন্ধ থাকলে পাঁচিল টপকিয়ে ঢুকতে হবে। অমিতাভ আলতো করে চাপ দিল পাল্লা দুটোয়। ওদের অবাক করেই দরজাটা খুলে গেল। খুট করে হালকা একটা শব্দ হলো। অমিতাভ ভেতরে ঢুকলো বেড়ালের মতো পা টিপে টিপে। বাড়ির বাইরে যতখানি নিকষ অন্ধকার, ভেতরে কিন্তু ততটা নয়। উঠোনের ও মাথায় ঘরের দাওয়াতে একটা হেরিকেন জ্বলছে। লালচে ম্যারমেরে আলো এসে পড়েছে আঙিনায়। অমিতাভর পিছু নিয়ে বিনয় আর ভৈরবনাথ ঢুকল। অবাক করার মতো কাণ্ড। এত রাতে ঘরের দরজা 2 হাত করে খোলা, কেউ নেই সেখানে। বিনয় বলে উঠল, স্যার, নগেনকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু এত রাতে গেল কোথায়? সেটাই তো, আমরা এতক্ষণ বাইরে ছিলাম, কই ওকে তো বেরোতে দেখলাম না। ওসব পরে ভাবা যাবে। এখন চলো বাইরে গিয়ে ওকে খুঁজে বের করি। না জানি আজ আবার কি ঘটিয়ে বসে। এত রাতে ঘরে নেই,
ঘরের দরজা, বাড়ির সদর দরজা এভাবে খোলা। কিছু কারণ অবশ্যই আছে। অমিতাভ, এক্ষুনি চলো। তিনজনেই দৌড়ে বেরিয়ে এলো নগেনের বাড়ি থেকে। বাড়িটার দক্ষিণে ঝাঁকড়া একটা জারুল গাছের পরেই দিগন্ত জোড়া মাঠ। সেদিকটাই জমাট বেঁধে চাপ চাপ অন্ধকার। ভৈরবনাথই বলল ওই দিকে যেতে, কিন্তু 20-30 পা ছুটেই বিনয় চেঁচিয়ে উঠল, সাপ সাপ! ওর পায়ের তলায় মাংসল কোনো জিনিস ঠেকেছে। এবার টর্চ জ্বালাতে বাধ্য হলো অমিতাভ। সাপ নয়, কিন্তু যে বস্তুটা চোখে পড়ল তা দেখে আচ্ছা আচ্ছা লোকও শিউরে উঠবে। কোনোই থেকে কাটা একটা হাত পড়েছিল মাটিতে। এবার এদিক ওদিকে টর্চের আলো ফেলতেই দেখা গেল কারোর শরীর কুপিয়ে ফেলে রাখা হয়েছে। অমিতাভ সন্তর্পণে এগিয়ে গেল, ভৈরবনাথ এগুলো। চমকে উঠল সবাই। দেহটা নগেনের। ধারালো অস্ত্র দিয়ে অজস্র কোপ মারার পরে লাশটাকে দলা পাকিয়ে মাংসল পিণ্ডে পরিণত করা হয়েছে। কোনো মানুষের পক্ষে এটা করতে পারা সম্ভব নয়। আসরিক শক্তির প্রয়োজন, এবং আগের 3টে খুনের মতোই এবারেও যেন মৃতদেহের চোখ কুঁড়ে কুঁড়ে খেয়ে নিয়েছে কিসে। নগেনের গায়ে একটা লাল জামা ছিল, সেটা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে। কাকাবাবু, আমরা তাহলে ভুল লোককে সন্দেহ করেছিলাম? খুনগুলো অন্য কেউ করছে? সেই রাতের মতো অভিযান শেষ হলো। রহস্য ক্রমশ জটিল হয়ে উঠেছিল। পরের দিন সকালে নগেনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হলো। সারা গায়ে ঢেরা পিটিয়ে সতর্কতা জারি করে দিল অমিতাভ। ভৈরবনাথ বলে দিয়েছিল দুপুর 12টার সময় সব গ্রামবাসীকে বারোয়ারি ঠাকুর দালানের কাছে জড়ো হতে। অমিতাভর হুকুমে ঢেরা পেটাবার সময় সেটাও বলে দেওয়া হয়েছিল। নগেনের মৃত্যুর খবর সবাই জেনে গেছে বলে প্রত্যেকেই আশঙ্কায় ভুগছিল মিটিং ডেকে কি বলা হবে। জিপ গাড়িতে করেই ঠিক 12টা নাগাদ সবাই ঠাকুর দালানে উপস্থিত হল। মকসাদুল সময় মতো ডিউটিতে আসেনি, তাই গাড়ি চালিয়ে এনেছে বিনয় নিজেই। ওদের এসে পৌঁছানোর আগেই গোটা গ্রামের লোক এসে গেছে সেখানে। ভৈরবনাথের শেখানো মতো অমিতাভ বলতে শুরু করলো, বিগত কয়েকদিনে 4 জন খুন হয়েছে। এমন অস্বাভাবিক অবস্থায় আমি আগে কখনো পড়িনি। আপনাদের কথা শুনে নগেনকে সন্দেহ করলেও দেখা গেল সে নিজেই মরেছে খুনির হাতে। সেই খুনি যেই হোক না কেন, সে আমাদের মধ্যেই আছে। সে কিন্তু আপনাদের মধ্যেই একজন। কথাটা শোনা মাত্রই গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। প্রত্যেকে একে অপরকে সন্দেহের চোখে দেখতে লাগলো। অমিতাভ আবার বলল, শুনুন সবাই, যদি কেউ কোনো খবর জেনে থাকেন তাহলে আমাদের এক্ষুনি বলুন, আমরা তাকে সুরক্ষা দেব। যদি সবকিছু জেনেও চেপে যান তবে একের পর এক মানুষ মরবেন। তারপর ঈশ্বরের কাছে জবাবদিহি করতে পারবেন তো? যদি কেউ জেনে থাকেন এক্ষুনি জানান আমাদের। এবারেও কেউ কোনো উত্তর দিল না। বিনয় খুব চাপা স্বরে ভৈরবনাথের কানের কাছে বলল, কাকাবাবু, দেখে তো মনে হচ্ছে সবাই সব জানে, কিন্তু কেউ মুখ খুলছে না। আহা, এত রেগে গেলে চলবে? উতলা হয়েও না। এখানে এই গ্রামের প্রত্যেকে এসেছে? মোড়ল গোছের একজন লোক বলল, সবাই এসেছে বড়বাবু। না, লক্ষ্য করুন, একজন আসেনি। কে আসেনি? কার কথা বলছেন? মাকসাদুল। হ্যাঁ, তাই তো, আমি তো খেয়াল করিনি বিষয়টা। তখনই একটা মোটর বাইক আসার শব্দ শোনা গেল। মকসাদুল আসছে। সে এসে ঠাকুর দালানের বাইরেটায় দাঁড়ালো। বাইক থামাতেই একটা গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে। অমিতাভ জিজ্ঞেস করল, কি ব্যাপার রে, এত দেরি করে এলি? কি কাজ ছিল তোর? কাজ কিছুই ছিল না, সকালে উঠতে দেরি হয়ে গেছিল, তাই আর ডিউটি যেতে পারিনি। আজকে সবাই এখানে আসছে বলে আমিও চলে এলাম। বলে মকসাদুল দাঁত বের করে হাসল। অমিতাভ মকসাদুলের হাসি দেখে ভৈরবনাথের দিকে তাকালো। মনে হলো ও যা দেখেছে ভৈরবনাথ সেটাই দেখেছে কিনা বুঝতে চাইছে।
গ্রামবাসীদের ফিরে যাওয়ার কথা বলে অমিতাভ থানায় ফিরল। বিকেল থেকে অমিতাভর ধুম জ্বর এলো। কোয়ার্টারে নিয়ে গিয়ে ভৈরবনাথই জলপট্টি করে দিল কপালে। একটু সুস্থ বোধ করতে উঠে বসল অমিতাভ। বলল, কাকাবাবু, আপনি ঘটনাটা দেখেছেন? মকসাদুলের কথা বলছো? হ্যাঁ, দেখেছি। আমি ভাবতেই পারছি না যে ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। আমি অবাক হইনি, এবং আরো আগেই ধরেছিলাম ব্যাপারটা, কিন্তু কিছু একটা প্রমাণ চাইছিলাম। তারই মধ্যে নগেনের প্রাণটা বেঘরে গেল। আপনি কবে ধরতে পেরেছেন? যেদিন নগেনকে প্রথম থানায় দেখলাম সেদিনই। কি করে? তোমার ঘরে ঢোকার দরজার কাছটাতে করিডোরে এমনভাবে একটা লাইট লাগানো হয়েছে যে কখনোই কেউ ঘরে ঢুকলে তার ছায়াটা ঘরের মধ্যে আগে ভাগে পড়ে। লক্ষ্য করেছো এটা? নগেন যখন ঢুকলো তখনও পড়ল, কিন্তু মকসাদুল যখন চা দিতে এলো তখন ওর ছায়াটা আগে ঢুকলো না। আমি তখনই খেয়াল করলাম মকসাদুলের দেহের ছায়াই পড়ে না মাটিতে। একমাত্র শয়তানে পাওয়া লোক আর নরকের জীবের দেহের কোনো ছায়া নেই। আপনি আমায় আগে কেন বলেননি? দেখো, ও তোমার ঘনিষ্ঠ, কিছু বলার আগে প্রমাণ চাই, সেটাই খুঁজছিলাম। আজ পেয়ে গেলে তো? উফ, কি সাংঘাতিক! আজ যখন ও আমায় দেখে হাসলো তখন আতার বিচির মতো কালো কালো দাঁতগুলো স্পষ্ট হয়ে উঠল। নগেনের লাল জামার ছেঁড়া কাপড়, তার মানে মকসাদুল নিজের দাঁতে করে ওর জামাটাকে ছিন্ন ভিন্ন করেছে। সেই লাল সুতোর খণ্ডই আটকে ছিল ওর দাঁতের ফাঁকে। দেখেছি, সব দেখেছি, আর এটাও বুঝেছি, আর সেই তারও সেই তোমার জ্বর এসে গেছে। কিন্তু ও এগুলো কেন করছে? অমিতাভ, তুমিও এই গ্রামে বিগত কয়েক দিন ধরে এমন কিছু অনুভব করেছ যার কোনো ব্যাখ্যা নেই, তাই আমায় ডেকেছিলে। প্রথম দিন থেকে আমিও অস্বাভাবিক অনেক কিছুই লক্ষ্য করছি। আষাঢ় মাসে এক ফোঁটা বৃষ্টি হয়নি, দাবদাহে জ্বলে যাচ্ছে গা, গাছের পাতাগুলো চোঁয়া পোড়া হয়ে গেছে সূর্যের তাপে, মেঘ করে আসছে, ঝড় হচ্ছে, কিন্তু কিছুতেই জল পড়ছে না মাটিতে। কাল রাতে আমরা অত রাতে ঝোপঝাড় ঠেলে ঘুরছিলাম, কোথাও ঝিঝির ডাক শুনেছ? হ্যাঁ, তাই তো। না, শুনিনি। কিরকম একটা সবকিছু অস্বাভাবিক রকমের নীরব, কোনো প্রাকৃতিক শব্দ নেই, ঝিঁঝি নেই, জোনাকি নেই, এমনকি কোনো পোকাও নেই। এমনকি ঝোপের আড়ালে বসে থাকা সত্ত্বেও একটাও মশা কামড়ায়নি। কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, ঠিক বলছেন। আমি এতটা নিখুঁতভাবে খেয়াল করিনি। গোটা গায়ে একই চিত্র। তখনই কেউ এসে দরজায় কড়া নাড়ল। ভৈরবনাথ উঠে গিয়ে খুলে দিল দরজাটা। সেই বুড়ো মানুষটা দাঁড়িয়ে আছে যার সঙ্গে ওরা প্রথমবার নগেনের বাড়িতে গিয়েছিল। ভেতরে আসতে তিনি একটু ইতস্তত করলেও ঢুকে পড়লেন ঘরের মধ্যে। অমিতাভকে দেখা মাত্র বলে উঠলেন, বড়বাবু, সব সত্যি সেদিনই বলে দিলে ভালো হতো, তাহলে হয়তো নগেন মরতো না। অমিতাভ চেয়ার দেখালো বসার জন্যে। ভদ্রলোক চেয়ারটা টেনে বসলেন। অমিতাভর কথা বলতে কষ্ট হচ্ছে, তাই ভৈরবনাথ তাকেই কথা শুরু করতে বলল। বছর 4 আগের কথা, এখানে শরণ বলে একটা ছেলে থাকতো।
চাষের কাজ করার সময় মাঠে বাজ পড়ে তার বাপ মা দুজনেই একসাথে মারা যায়। চরণ বেটোর মতো টং টং করে ঘুরত, বখাটে হয়ে গেছিল, মেয়েদের উত্ত্যক্ত করত। তার পৌরুষ কামনা দেখলে শুনলে আপনি কিছুতেই স্বাভাবিক বলতে পারবেন না। তা একবার হলো কি, আমাদের এই গ্রামেরই একটি মেয়ের সঙ্গে অশালীন আচরণ করতে গিয়ে জগদীশ মাস্টারের হাতে ধরা পড়ে যায়। মাস্টারদা মেয়েটিকে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে দেন, তবে গ্রামের সবাই ঘটনাটা জেনে যায়। মাস্টারদাই সবাইকে বলে দেন। 5 জন বয়োজ্যেষ্ঠ মিলে ঠিক করে এমন পশুর মতো প্রবৃত্তির ছেলেকে গ্রামে রাখা যাবে না। ঠিক হয় মাথা কামিয়ে গ্রাম থেকে বার করে দেওয়া হবে চরণকে। কিন্তু মেয়েটির সঙ্গে চরণ কতদূর কী নোংরামি করেছিল জানি না। তার বাড়ির লোকের কথায় গ্রামের ছেলেরা বারোয়ারি তলায় একটা গাছের সঙ্গে চরণকে বেঁধে পিটতে থাকে। চরণ গণপিটুনির মুখে পড়ে মারা যায়। তার দেহের সৎকার হয়নি। পুলিশ খবর পেলে বিপদ হতে পারে জেনে সকলে তার দেহটা নদীর জলে ভাসিয়ে দেয়। যখন সবাই মিলে চরণকে মারছিল, তখন চরণ বলেছিল, মরে গেলে ফিরে এসে প্রতিশোধ নেব আমি। আমার মনে হচ্ছে সেই চরণই ফিরে এসেছে। কি বলতে চাইছেন? চরণের আত্মা এসব করছে? তা আমি বলিনি। এমনটা হতেই পারে যে সেদিন চরণ মার খেয়ে মরেনি, আধমরা হয়ে গেছিল। নদীর জলে ফেলে দেওয়ার পরে হয়তো ওর জ্ঞান ফিরেছে। এখন শোধ নেওয়ার জন্য ফিরে এসেছে গ্রামে। হতেই পারে সে বেঁচে আছে আর প্রতিশোধ নিচ্ছে। কেউ না কেউ তো অবশ্যই করাচ্ছে সব। সেটা চরণ হতেই তো পারে। দাঁড়ান, এই সিরিয়াল কিলিংয়ের ঘটনার প্রথম মৃত ব্যক্তির নাম ছিল জগদীশ পুরকায়েত, পেশায় শিক্ষক। তাহলে তিনি কি? তিনি জগদীশ মাস্টার। দ্বিতীয় খুনের ঘটনায় নিহতের নাম মদন সর্দার। ওই মদন সর্দারই চরণকে বেঁধেছিল। আর তৃতীয় এই মেয়েটি, তার মানে এরই সঙ্গে চরণ অশালীন আচরণ করেছিল। আর নগেন? নগেনই চরণকে প্রথম চরটা কষিয়ে দিয়েছিল। তাই এসব জেনেও আপনি সেদিন নগেনের কথা বললেন কেন? যা দেখেছি তা মিথ্যে ছিল না, তবে এখন বুঝছি যে আমি ভুল করেছিলাম। ভৈরবনাথ আর অমিতাভ একে অপরের দিকে তাকালো। এবার মকসাদুলের পিছু নিতে হবে। জ্বরে দুর্বল হয়ে থাকলেও অমিতাভ ভৈরবনাথ আর বিনয়ের সঙ্গে এসেছে। রাত 11টা থেকে ওরা মকসাদুলের বাড়ির সামনের রাস্তাটায় বসে রইল। এবারে অবশ্য আর্মস আনা হয়েছে। ওরা যখন এসেছে তখন মকসাদুল বাড়িতেই ছিল। সেই সময় বাড়ির বাইরে থেকে দরজাটা আটকে দেওয়া হয়েছে, যাতে সে বেরুতে না পারে। ঠিক করা ছিল রাত বাড়লে মকসাদুলের গতিবিধি দেখে ব্যবস্থা নেওয়া হবে। রাত প্রায় 1:30 নাগাদ ওরা উঠল। অমিতাভ আর বিনয় পাঁচিল পেরিয়ে বাড়ির উঠোনে নামল। পুলিশকে চোরের মতো কত কিছু করতে হয় তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। ওরা ভেতর থেকে দরজার আগল খুলে দিতেই ভৈরবনাথ দরজার বাইরের বাঁধনটা খুলে ভেতরে প্রবেশ করল। এই গ্রামের অধিকাংশ মানুষের বাড়ির মতোই মকসাদুলের বাড়িটাও মাটির। মাথায় খড়ের ছাউনি, 2টো ঘর। একটা ঘরের সামনের দাওয়ায় খুঁটিতে বাঁধা চিমনিটা চলছে। সেই ঘরটার দিকেই এগুলো ওরা। দরজাটাকে ঠেলতেই খুলে গেল বিনা বাধায়। আবছায়ায় দেখল ভেতরে কেউ একজন বসে আছে।
অমিতাভ টর্চের সুইচ মারতেই সাদা আলোর বন্যায় ভেসে গেল ঘরটা। যে দৃশ্য চোখে পড়ল তাতে মা রটন্তিকালীন নাম বেরিয়ে এলো ভৈরবনাথের মুখ দিয়ে। নিজের বুড়ি মায়ের বুকের ওপর বসে মায়ের বুকটাকে ফেড়ে কলিজা বের করে এনে চিবুচ্ছে মকসাদুল। দরজার দিকে পিঠ করে আছে সে, মাটির মেঝে রক্ত শুষতে পারছে না আর, ভাসিয়ে দিচ্ছে তলটা। একটা আষ্টে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। উফ, সে কি ভয়ানক দৃশ্য! ভৈরবনাথ মায়ের নাম স্মরণ করে একটু এগিয়ে গেল। ভৈরবনাথ বুঝতে পারল কোনো নিম্ন শ্রেণীর পিশাচ মকসাদুলের ওপর ভর করেছে। ও ভৈরবনাথকে কিছুই করতে পারবে না। মকসাদুলকে ডাকল সে। মকসাদুল! কচকচ করে কলিজা চেপনোর শব্দটা বন্ধ হয়ে গেল। অদ্ভুতভাবে ঘাড় দুলিয়ে পেছনে ফিরে তাকালো মকসাদুল। তার বিভৎস মুখটা দেখলে হাড় হিম হয়ে যাবে। চোখের মনি নেই, সবটা সাদা। দাঁতগুলো অসম্ভব তীক্ষ্ণ আর বড় হয়ে উঠেছে। দুকশ দিয়ে বেরিয়ে থাকা দুটি ভয়ানক সদন্তের গা বেয়ে নেমে আসছে তাজা রক্তের ধারা। হাতে থাকা মাংসের টুকরোটাকে দাঁতে ধরে সে টান মারল। হাতের পেশিগুলো ফুঁসে উঠল তেজি গোখরো সাপের মতো। তার গলা থেকে পৈশাচিকে একটা গর্জন বেরিয়ে আসছে গড়গড় করে। ভয়াবহ এই দৃশ্য দেখে ঠিক থাকতে না পেরে অমিতাভ একটা বোকার মতো কাজ করল। ফায়ার করে বসল পিশাচরূপী মকসাদুলের উপরে। কিন্তু হাত কেঁপে যাওয়াতেই হোক কিংবা পিশাচের ক্ষেপ্রতার কারণে সেই বুলেট মকসাদুলকে ছুঁতেও পারল না। হিংস্র পশুর মতো একটা জোরালো হুঙ্কার দিয়ে পিশাচটা এক লাফে ঘর থেকে বেরিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় অমিতাভ আর বিনয় দুজনেই উল্টে পড়ে গেল ঘরের মেঝেতে। রক্তে গা মাখামাখি হয়ে গিয়েছে। ভৈরবনাথ ছুটল পিশাচের পেছনে, কিন্তু পাত্তা করতে পারল না। প্রস্তুতি ছিল না, তাই নিমেষে সে যে কোথায় উধাও হয়ে গেল কে জানে। কি বুঝছেন? থানায় বসে অমিতাভ এখনো পর্যন্ত বিষয়টা বিশ্বাস করতে পারছে না। অতিলৌকিক ব্যাপার কিছু আছে এটা ওর সন্দেহ হয়েই ছিল, কিন্তু এই বিভৎসতা ও অনুমান করতে পারেনি। বুঝছি অনেক কিছুই, যা আন্দাজ করেছি তা হলে এই গ্রামের সমূহ বিপদ, পরে সেই বিপদ গ্রামের বাইরেও ছড়াবে। খুব সাবধানে পা না ফেললে যে কোনো সময় যে কেউ মারা যেতে পারে। মানে আরো মৃত্যু? যে পিশাচের মুখোমুখি কাল আমরা হয়েছিলাম সেই শয়তানি শক্তির সঙ্গে আমাদের মোকাবিলা হতে চলেছে অমিতাভ। ওরা কিন্তু এই জগতের নয়, কেউ তাকে জাগিয়ে আমাদের জগতে ডেকে এনেছে। এই জগতের নয় মানে? কাকাবাবু সম্ভবত অন্য ডাইমেনশনের কথা বলছেন। আমাদের এই জগতের মাত্রার বাইরেও অন্যান্য অনেক মাত্রা বা ডাইমেনশন রয়েছে। মাত্রাগুলো একে অপরের সঙ্গে জালের মতো জড়িয়ে রয়েছে। ঠিকই ধরেছ বিনয়। যদ্দূর জানি ভাগবত পুরাণের মতে মোট 28খানা নরক আছে। তাদের মধ্যে নবম আর ত্রয়োদশতম নরক হল সবচেয়ে ভয়ঙ্কর। নবম নরকের নাম অন্ধকূপ। সেখানে সময় বিপরীতগামী। যে ব্যক্তি জীবিত অবস্থায় কীট পতঙ্গদের হত্যা করে তাকে অন্ধকূপে নিয়ে গিয়ে ফেলা হয় মৃত্যুর পরে। তার দ্বারা নির্যাতিত কীট পতঙ্গের দল তখন তাকে নির্যাতন করতে থাকে। বন্দি অবস্থায় সে দিন রাত সেই কূপে অন্ধ হয়ে ছুটে বেড়ায় আর কষ্ট পায়। বিভিন্ন লক্ষণ দেখে মনে হচ্ছে অন্ধকূপ থেকেই এই পৈশাচিক শক্তি উঠে এসেছে। তবে এটা ত্রয়োদশ নরকও হতে পারে। সেই নরকের নাম
কৃমি ভোজন। মৃত্যুর পর মানুষ কৃমি হয়ে জন্ম নেয়, অন্য কৃমিকে সে খায়, অন্য কৃমিরা তাকে খায়। সেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই। এখন একটা নির্দিষ্ট বিষয় না জানলে আমি স্থির সিদ্ধান্তে আসতে পারবো না। আগে সেটাই জানা দরকার। তাহলে এখন কি করা দরকার? বলছি, কাল অত রাতে ওই পরিস্থিতিতে যে কাজটা করা সম্ভব হয়নি তা পরীক্ষা করে দেখতে হবে। এখনই একবার মকসাদুলের বাড়ি যেতে হবে আমাদের। এক্ষুনি? হ্যাঁ, এখনই। বিনয়, তোমার হাতে ঘড়ি নেই না? অমিতাভ, তুমিও হাত ঘড়ি ব্যবহার করো না দেখছি। না, মানে আজকাল মোবাইলেই কাজ চলে যায় তো, তাই হাত ঘড়ি কি কাজে লাগবে? সেটা নিয়ে গেলেই দেখতে পাবে। ভোর 5টার সময় ধুলো উড়িয়ে পুলিশের জিপটা থানা থেকে বেরিয়ে গেল মকসাদুলের বাড়ির উদ্দেশ্যে। বিনয় গাড়ি চালাচ্ছিল। অমিতাভ জিজ্ঞেস করল, তা এই নরক জাগরণ কে করতে পারে? শোনো মন দিয়ে, ওই যে চরণের কথা বলছিল কাল, হতে পারে চরণ করেছে হয়তো। এই জগতে যেমন পরাশক্তি আছে, অপরাশক্তিও আছে। সূর্যের আলো হলো পরাশক্তি, তার সব সাদা। তেমনি কালো শক্তিও আছে। সেই কালো শক্তির মাধ্যমেই নরক জাগানো হয়। নরকের জীবকে এই জগতে আহ্বান করে আনা হয়ে থাকে। ইংরেজিতে এটাকেই বলে সামান অফ আ ডেমন্স। এইসব শক্তির কোনো নির্দিষ্ট আকার, আকৃতি বা রূপ নেই। এদের আগমনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। সেই মাধ্যম হলো মকসাদুলের শরীরটা। গাড়ি থেমে গেল। অতএব মকসাদুলের বাড়ি এখন এসে গেছে। ওরা গাড়ি থেকে নেমে পড়ল। মকসাদুলের বাড়ির দরজা দুহাট করে খোলা। সদ্য ফোটা আলোতে উঠোন পেরিয়ে ঘরে গিয়ে দেখল ঘর পুরো ফাঁকা। মেঝেতে চাপচাপ রক্তের কালচে দাগ থাকলেও মৃতদেহটা নেই। গতকাল রাতে অমন বিভৎস পরিস্থিতির সম্মুখীন হয়ে ওরা ওখান থেকে পরিকি মরি করে বেরিয়ে এসেছিল এবং আজ সাত সকালে চলে এসেছে। মধ্যিখানে মকসাদুলের মায়ের মৃত্যুর কথাটা পাঁচকান হয়নি। তবে মৃতদেহটা গেল কোথায়? পিশাচরূপী মকসাদুল কি আবার এসেছিল? ঘরের মধ্যে ঢুকে ভৈরবনাথ এবার মন্ত্রপাঠ করতে শুরু করল। একটা তীব্র পচা গন্ধে পুরো ঘরটা ভরে উঠল। দুর্গন্ধের চোটে পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আসার জোগাড় হলো দুই পুলিশ কর্তার। দিনের আলোতেই মনে হতে লাগলো ঘরটায় ভোর রাতের অন্ধকার নেমে এসেছে। একটা কুয়াশার মতো আস্তরণে ঢেকে গেল বাড়িটা। এবার ভৈরবনাথ বিনয়কে বলল, হাতঘড়িটা বের করো দেখি। বিনয় ঘড়ি বের করে দিতে গিয়ে অবাক হয়ে গেল। অমিতাভর দিকে ইশারা করে ঘড়িটা দেখালো বিনয়। অমিতাভ আঁতকে উঠল। ঘড়িটার কাঁটা সাধারণভাবে ঘড়ির কাঁটার যেদিকে ঘোরে তার বিপরীতে ঘুরছে। ঘড়িটা কি খারাপ হয়ে গেছে? না, কিচ্ছু খারাপ হয়নি, ঘড়ি একদম ঠিক আছে। আমি সময়টাকে পরীক্ষা করে দেখতে চাইলাম যে সময় এখানে থেমে যাবে নাকি বিপরীত দিকে চলবে। যদি সময় থমকে দাঁড়াতো তাহলে বোঝা যেত এটা 13তম নরক, অর্থাৎ কৃমি ভোজন। তখন ঘড়ি বন্ধ হয়ে যেত।
তা না হয়ে ঘড়ির কাঁটা বিপরীতে চলার অর্থ হলো সময় বিপরীতগামী হয়েছে এখানে, যা নবম নরক বা অন্ধকূপের লক্ষণ। এখন চলো, এখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যাই। বাকি কথা থানায় গিয়ে হবে এখন। ঘর থেকে বেরিয়ে আসতেই আবার দিনের উজ্জ্বল আলো ঝাঁপিয়ে পড়ল। রাতের ধকল আর ভোরে গিয়ে সারা জমিন খতিয়ে দেখে সবকিছু বোঝার পর অমিতাভর কোয়ার্টারে ফিরে ঘণ্টা তিনেক শুধু বিশ্রাম নিয়েছে ভৈরবনাথ। এখানে আসার পর থেকে এসব করতে গিয়ে সময় বের করে মায়ের আরাধনায় বসতেই পারছে না ভৈরবনাথ। একটু স্তবে বসবে, এমন সময় বিনয় আর অমিতাভ এসে ঢুকল, হাতে কচুরি আর জিলিপির তোড়া। অমিতাভ বলল, কাকাবাবু, এই নিন, আপনি তো জিলিপি ভালোবাসেন, আর তার সাথে কচুরি ফ্রি। সে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু এখন মন নেই এসবে। তা কি ভাবছেন অত? সবার আগে সেই জিপটাকে খুঁজে বের করতে হবে, যা আমাদের জগৎ আর নবম নরক অন্ধকূপের মধ্যে সেতু হিসেবে কাজ করছে, যার মাধ্যমে ওই পৈশাচিক শক্তি এই জগতে আসতে পেরেছে। কোন জীব? হ্যাঁ, এমন এক জীব যা দুই জগতই বিরাজ করতে পারে, দুই জগতের মধ্যেকার প্রাচীর ভেদ করে যাতায়াত করতে পারে, বুঝলে? তা সেই জীবের নাম কি? ব্যাধ পতঙ্গ। তার মানে কোনো একটা ছোট্ট পতঙ্গের মাধ্যমে ওই পৈশাচিক শক্তি আমাদের এই জগতে এসে পড়েছে। কিন্তু আমি তো এরকম কোনো পতঙ্গের নাম আগে শুনিনি কখনো। চেনো চেনো, ব্যাধ পতঙ্গকে একটু অন্য নামে দিব্যি চেনো। হ্যাঁ, কি নামে? আর কিছু নয়, গঙ্গা ফড়িং। ও তাই? এই পতঙ্গটা সেই কোন সুপ্রাচীন কাল থেকে টিকে রয়েছে। ডাইনোসরের যুগে ছিল এরা। অত বড় জীবগুলো নিশ্চিহ্ন হয়ে গেল, ব্যাধ পতঙ্গ কিন্তু রয়ে গেছে। তাহলে সেই বেদ পতঙ্গটা এখন কোথায়? গ্রামেই কোথাও লুকিয়ে রয়েছে। তার ভয়েই গ্রামে অন্য কোনো পোকামাকড়, মশামাছি বা পাখিও নেই। তাহলে তার সন্ধান কিভাবে পাবেন? ওটাকে খুঁজে বেড়ানোর দরকার নেই, একটা প্রক্রিয়া করলেই ও এসে নিজে থেকেই ধরা দিয়ে বসবে। একটা কাজ করো, আমাকে এক মুঠি আতপ চাল আর কিছুটা কাঁচা হলুদ এটা এনে দিতে পারবে অমিতাভ? বিনয়, আমার রান্নার দিদিকে বলে এই দুটো জিনিসের ব্যবস্থা করে দাও তো এক্ষুনি। কিছুক্ষণের মধ্যেই দরকারি উপকরণ ভৈরবনাথের সামনে এনে রাখল বিনয়। সেগুলোকে একটা কাপড়ের পুঁটলির মধ্যে বেঁধে দিয়ে ভৈরবনাথ ওদের দুজনকে বলল, চলো। কোয়ার্টার থেকে বেরিয়ে বাগানে চলে এলো সবাই। ভৈরবনাথ যে কাজটা করতে চাইছিল তার জন্যে মাটি দরকার, বাঁধানো সানে হবে না। প্রথমে মাটির ওপরে হলুদগুলোকে সাজিয়ে একটা বৃত্ত বানালো, তারপর বৃত্তের ভেতরকার মাটিতে একটা যোগ চিহ্ন এঁকে বৃত্তটাকে 4টে ভাগে ভাগ করল। প্রতিটা ভাগে একটু করে আতপ চাল রেখে আরাধ্যা রটন্তী মাকে স্মরণ করে শুরু করলো মন্ত্রপাঠ। অল্পক্ষণের মধ্যেই ওদের দুজনের চোখের সামনে বাঁ দিকের উপরের খামার চালগুলো কালো হয়ে গেল। পেয়েছি, এই গ্রামের উত্তর পশ্চিম দিকে আছে সেই ব্যাধ পতঙ্গ। কিন্তু ওদিকে তো ঘন জঙ্গল, জনমানব বাস করে না। আর ওদিকেই নদী, তাই না? হ্যাঁ। এবার যাবে কোথায় বাছাধন? আপনি যাবেন? অবশ্যই, অত ভয় পাওয়ার কিছু নেই। আমরা ব্যাধ পতঙ্গ ধরতে যাচ্ছি, বাঘ নয়।
তাহলে এক্ষুনি চলুন, দিনের আলোয় যাওয়াটাই তো ভালো। ও জিনিস ধরতে গেলে সূর্যাস্তের পরে যেতে হবে। মানে রাতে? এখন সময় নষ্ট করে আর লাভ নেই। কোয়ার্টারে ফিরে কচুরি জিলিপিগুলোর একটা সদ্গতি তো আমায় করতে হবে। কি বলো? নয় দাও, ও বেলা ঠিক 7টা নাগাদ আমি ওই জঙ্গলের কাছে পৌঁছতে চাই। সার্ভিস রিভলভার, টর্চ এসব ছাড়াও অমিতাভ তামার তৈরি একটা পানের পাটা নিয়েছে। অন্তিম এই সামগ্রীটা ভৈরবনাথ নিতে বলেছিল। সব তোড়জোড় সেরে জঙ্গলের কাছে পৌঁছাতেই প্রায় সন্ধ্যে 7:30 বেজে গেল। গাড়ি থেকে নেমে ভৈরবনাথ বলল, অমিতাভ, তুমি আমার পাশে টর্চ নিয়ে চলো, আর বিনয় পেছনের দিকটা খেয়াল রাখবে। হাঁটতে হাঁটতে নজর পড়ে গেল নদীটা রুগ্ন সাপের মতো শীর্ণ ধারায় এঁকে বেঁকে বয়ে চলেছে স্রোত। এ অঞ্চলে বুনো জঙ্গল চেপে বসেছে মরা হরিণের উপরে হামলে পড়া বাঘের মতো। চোর কাটা পেঁচিয়ে ধরেছে পা, পথ বলে কিচ্ছু নেই। আন্দাজে হাঁটছে ওরা, যেখানে ঘাসের উচ্চতা কম সেখানে পা রাখছে। রক্ষে এই যে সাদা তীব্র আলোয় অন্তত সাপখোপ থাকলে চোখে পড়বে। আলো ফেলে এগুচ্ছে বটে, কিন্তু দুপাশে নাম না জানা আগাছার জমাট বাঁধা আধার। পুটুসার চিহরলতার বন। সেই বন চিরে লতাগুল্মের দল আকাশ ছুঁতে চাইছে। বিনয় পেছন থেকে জিজ্ঞেস করল, কাকাবাবু, এইভাবে কতক্ষণ হাঁটবো? আর কোথায় আপনার ব্যাথ পতঙ্গ? আমি তার উপস্থিতি অনুভব করছি। কিভাবে? তুমি করতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই করতে তো চাই, কিন্তু কোনো ক্ষতি হবে না তো? কোনো ভয় নেই, এসো এদিকে। বিনয় ভৈরবনাথের কাছে আসতেই ভৈরবনাথ ওর কপালে হাত রাখল। কিছু অনুভব করছো বিনয়? হ্যাঁ, করছি। হ্যাঁ, আমার না একটু 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 শীত করছে। এ হলো অপরাশক্তির প্রভাব। কাছাকাছি গেলে শীত করবে, যত কাছে যাবে তত বাড়বে ঠান্ডার ভাবটা। এভাবে শৈত্য অনুভব করতে করতে ভৈরবনাথ এগোতে থাকল। যখন খুব শীত করতে লাগলো তখন থমকে দাঁড়ালো। ওরা দুজনেও দাঁড়িয়ে পড়ল ভৈরবনাথের নির্দেশে। সামনের জঙ্গল যতটা ঘন, পেছনের জঙ্গলও ঠিক ততটাই নিবিড়। সব দিক একই রকম মনে হতে লাগলো। দাঁড়াও, কেউ এক পাও এগিয়েও না, কিছু একটা সমস্যা আছে এখানে। ভৈরবনাথের কথা শেষ করার আগেই কিছু একটা প্রচন্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়ল অমিতাভর উপর। একটা প্রকাণ্ড সাপড়। চতুষ্পদ জীবটার চোখ নেই, নাক নেই, শুধু মুখ। অমিতাভর ত্রুটি লক্ষ্য করে কামড় দেওয়ার জন্যে প্রাণীটার মুখ নেমে আসছে। আপ্রাণে তাকে রুখতে চাইছে অমিতাভ। গুরুম করে একটা শব্দ হল। বিনয় ফায়ার করেছে প্রাণীটার কাঁধে। জীবটা ধপ করে পড়ল অমিতাভর শরীরের ওপর। স্যার, স্যার, আপনি ঠিক আছেন তো? নিজের দেহের উপর থেকে জন্তুটার ভার সরিয়ে উঠে অমিতাভ বলল, গুড জব বিনয়, ঠিক সময়ে ফায়ার না করলে আমিও নরকেই স্থান পেতে চলেছিলাম। চুপ চুপ চুপ, কেউ একদম নড়াচড়া করবে না। আমি ব্যাথ পতঙ্গের সন্ধান পেয়ে গেছি। ওরা দুজনে ভৈরবনাথের দিকে হাঁ করে তাকিয়ে রইল। ভৈরবনাথ পানের বাটাখানা বাড়িয়ে পতঙ্গটাকে সেটার মধ্যে তুলে নিল। একদম নিরীহ দেখতে একটা গঙ্গা হরিণ। তখনই বিনয় চেঁচিয়ে উঠল, কাকাবাবু, কাকাবাবু দেখুন! ওর আঙুল তখন আহত জীবটার দিকে নির্দেশ করছে। হোমা, সাপুত কোথায়? প্রাণীটার রূপ বদলে গিয়ে তার বদলে পড়ে আছে মাকসাদুলের রক্তাক্ত উলঙ্গ দেহ।
পিশাচগ্রস্ত অবস্থায় ওর শরীরটা একটা হিংস্র সাপদে পরিবর্তিত হয়ে গিয়েছিল। হে, আমি আগে জানলে এইভাবে ফায়ার করতাম না। যা করেছো তা ভালোর জন্য করেছো, অনুতাপের কোনো কারণ নেই। ও তখন স্বাভাবিক ছিল না। তবে যখন মকসাদুল জানবে যে ও এভাবে এতজনকে মেরেছে, এমনকি নিজের মাকে খেয়ে ফেলেছে, তখন ওর পক্ষে ব্যাপারটা সহ্য করা কঠিন হবে। যাই হোক, ওকে তুলে নাও, এবার আমরা ফিরে যাই। এখানে কাজ শেষ হয়েছে। অমিতাভ আর বিনয় দুজনে ধরাধরি করে মাকসাদুলকে গাড়িতে শুইয়ে দিল। বিনয় স্টিয়ারিং ধরল। অমিতাভ জিজ্ঞেস করল, ব্যাত পতঙ্গকে কি আরেকবার দেখা যাবে? এখন নয়। জিপটা যখন থানার সামনে এসে থামল, তখন বেশ রাত হয়ে গিয়েছে। প্রথমে নামলো ভৈরবনাথ, তারপর অমিতাভ। বিনয় বলল, স্যার, আমি কনস্টেবল তপনকে ডেকে নিচ্ছি। মাকসাদুলকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। মাকসাদুলের শরীর থেকে রক্তক্ষরণ হয়েই চলেছিল। অমিতাভও তাই এক কথায় রাজি হয়ে গেল। হ্যাঁ বিনয়, তুমি এক্ষুনি বেরিয়ে গেলে 1 ঘন্টার মধ্যে সদর হাসপাতালে পৌঁছে যাবে। আর শোনো, তপনকে সঙ্গে নিয়ে যাও, না হলে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। তপন এসে গাড়িতে উঠতেই বিনয় স্টার্ট দিয়ে দিল। 1 মিনিটের মধ্যেই জিপটা ওদের নজরের সীমানা পেরিয়ে উধাও হয়ে গেল। অমিতাভ এবার ভৈরবনাথের দিকে তাকালো। একজন সাহসী পুলিশ অফিসারের চোখে অত হতাশা মানায় না। ভৈরবনাথ ওর কাঁধে হাত রেখে বলল, রটন্তী মায়ের ওপর আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি যখন এসেই পড়েছি, তখন এর শেষ দেখে ছাড়ব। ভেতরে চলো, কিছু কথা আছে। থানার হলঘরে প্রবেশ করেই ভৈরবনাথ একটা টেবিলের ওপর রাখলো পানের বাটাটাকে। তারপর নিজের কোচর থেকে বের করে আনলো মন্ত্রপুত হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটাকে বিশেষ তান্ত্রিক ক্রিয়াকলাপের মাধ্যমে বন্ধনী দেওয়ার জন্য তৈরি করে রেখেছিল ভৈরবনাথ। সেই হলুদ গুঁড়ো দিয়ে টেবিলের ওপরে এঁকে ফেলল একটি বৃত্ত, এবং বৃত্তের মধ্যেখানে একটা তারকার চিহ্ন। এরপরে মন্ত্র উচ্চারণ করতে করতে পানের বাটার ঢাকনাটা খুলে ব্যাত পতঙ্গটাকে তুলে নিয়ে রেখে দিল তারকা চিহ্নের ঠিক মাঝখানের বিন্দুতে। চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ চালিয়ে যাচ্ছে। যতক্ষণ জপ চলছে ততক্ষণ ভৈরবনাথের কণ্ঠ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না কক্ষে। মন্ত্রের পাঠ শেষ হতেই অমিতাভ বলল, কাকাবাবু, বিনয়ের সামনে বলতে পারিনি, কারণ ও আমার জুনিয়র। কিন্তু আপনার সামনে স্বীকার করছি, আমার খুব ভয় করছে। আপনি না হয় তন্ত্র সাধক, কিন্তু আমার মতো সাধারণ একজন মানুষ কি এসবের মোকাবিলা করতে পারবে? শোনো, নিজের মনের শক্তির চেয়ে বড় তন্ত্র আর কিচ্ছু নেই। সময় আর পরিস্থিতি তোমার মনকে শক্তি যোগাবে। এই যে তুমি পুলিশের চাকরি করো, এখানে কি কঠিন পরিস্থিতিতে তুমি সাহস হারিয়ে ফেলো? আমি যে প্রক্রিয়া আরম্ভ করব, তা একলা সম্পূর্ণ করতে পারাও সম্ভব নয়। নইলে আমি তোমায় বাদ দিয়েই এগোতাম। কি প্রক্রিয়া? ত্রিকাল যজ্ঞ। সেটা কি? তাহলে ভেঙেই বলি, এই গ্রামে পা রাখার পর থেকেই আমি অপরাশক্তির তীব্র উপস্থিতি টের পেয়েছিলাম। বুঝেছিলাম এই শক্তি এই জগতের হতেই পারে না। এত শক্তিশালী অপরাশক্তির অনুভব আমি আগে কখনো করিনি। তারপর গ্রামের আবহাওয়া আর
ঘটতে থাকা একের পর এক ঘটনা দেখে আমি নিজের সিদ্ধান্তে উপনীত হই। এই যে পোকাটাকে দেখছো, এটা কিন্তু মোটেই সাধারণ পোকা নয়। অপরাশক্তির কি পরিমাণ ঋণাত্মক ক্ষমতা এর মধ্যে লুকিয়ে আছে তা আমি বলে বোঝাতে পারবো না। তবে এই মুহূর্তে পোকাটা আমার মায়াজালে বন্দী এবং আচ্ছন্ন হয়ে থাকা পতঙ্গটা বৃত্তের মাঝে আছে বলে আমরা এত স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। এখন ত্রিকাল যজ্ঞটা সেরে ফেলতে পারলেই। কিন্তু এই যজ্ঞের আসল উদ্দেশ্য? আমাদের মূল লক্ষ্য হলো ওই পৈশাচিক শক্তিকে নিজের জগতে ফিরিয়ে দেওয়া। কিন্তু সেই কাজটা করতে গেলে আমাদের সকলকে ওই অন্ধকূপ নামক নরকে প্রবেশ করতে হবে। উচ্চ আমাদের সকলকে মানে গোটা গ্রামটাকে বোঝালাম। ত্রিকাল যজ্ঞের মাধ্যমে এই গ্রামের সমস্ত বাসিন্দাই নবম নরকে ঢুকে পড়বে অমিতাভ। আর সেই ফাঁকে আমায় কার্যসিদ্ধি করতে হবে, কারণ তখন বিপরীত ক্রিয়ার মাধ্যমে গ্রামখানা এই জগতে ফিরে এলেও ওই অপরাশক্তি কিন্তু আর ফিরে আসতে পারবে না। আমি নিজের মন্ত্রের শক্তি দিয়ে তাকে ওখানেই আটকে রেখে আসতে পারবো। আচ্ছা, এই পোকাটা এই বৃত্তের মধ্যে যতক্ষণ বন্দী থাকবে ততক্ষণ আমরাও সুরক্ষিত থাকব। কিন্তু কিন্তু যদি এই বৃত্ত থেকে বেরিয়ে পড়ে? ব্যাত পতঙ্গ নিজের ক্ষমতায় ওই বৃত্ত থেকে বেরোতে পারবে না, যদি না কেউ বাইরে থেকে এই বৃত্ত মুছে ওটাকে বের করে আনে। তাহলে কি বিনয়কে ফোন করে বলে দেবো ও যেন এটাকে মুছে না ফেলে? ত্রিকাল যজ্ঞ করার একটা শর্ত আছে। যজ্ঞের জন্য আমায় এমন একটা জায়গা বেছে নিতে হবে যে জায়গাটা চারদিক থেকেই জল দিয়ে ঘেরা হবে। আমরা যে জগতে প্রবেশ করব সেখানে জল পাবো না, শুধু রক্ত থাকবে। তুমি খুঁজে দিতে পারবে এমন কোনো স্থান? কাকাবাবু, নদীর বুকেই একটা চড়া আছে, চারিদিকে জল। তাহলে ওখানেই হয়ে যাবে আপনার যজ্ঞটা। ঠিক বলেছ, আমিও দেখেছিলাম প্রথম দিনে। ওখানেই কাজ হয়ে যাবে। বিনয় হয়তো ভোর রাতে ফিরবে, তখন একটা মাঝির ব্যবস্থা করতে পারলেই আমরা নৌকো নিয়ে ওই চরে পৌঁছে যেতে পারবো। ঠিক আছে, তাই হোক। আমার রটন্তী মায়ের মনে হয়তো তাই ইচ্ছে। জয় মা, জয় মা, জয়। বিনয়কে ফোনেই সব বলে দিয়েছিল অমিতাভ। সব শুনে বিনয় তো এক পায়ে খাড়া। থানায় ফেরার মুখে একজন মাঝিকেও ধরে এনেছে সে। সেই নৌকায় করে নিয়ে যাবে চরটায়। মাঝির নাম কালো সর্দার। কোষ্ঠীপাতর কোঁদা চেহারা, পেশিগুলো ইস্পাতের মতো, গায়ের কালো রঙের সাথে নামের খুব মিল। কোমর থেকে একটা এক হাত বিঘত দা ঝুলছে। কালো সর্দার ওদের উৎকট পরিকল্পনা শুনে আশ্চর্য হয়ে গেছে। এমনিতেই নদীর গর্ভে হারিয়ে যাওয়া মন্দির নিয়ে এই অঞ্চলে জনশ্রুতির অভাব নেই। সেই নদীর বুকে চিকে থাকা চরে গিয়ে ওরা কি করবে তা বুঝতে চাইছে কালো সর্দার। বলল, নদীতে কিন্তু মাঝে মধ্যে মিঠে জলের কুমির আসে। অমিতাভ বুঝে নিয়েছে, সোজা হিসেব, টাকা পয়সা বেশি লাগবে। ও বলে দিল, শোনো কালো, তোমায় খুশি করে দেওয়া হবে, চিন্তা নেই।
কিন্তু আমাদের যাওয়ার কথা যেন এই গ্রামের কেউ টের না পায়। তা পাবে না বড়বাবু, তা পাবে না। কালো সর্দার কথা দিল। তান্ত্রিক ক্রিয়ার সমস্ত সরঞ্জাম নিয়ে সবাই রওনা দিল। বিনয় আর অমিতাভ নিজেদের টর্চ লাইট, সার্ভিস রিভলভার নিতে ভুলল না। কালো যখন নদীর জলে নৌকা নামাচ্ছে তখন ভোর প্রায় 5টা বাজে। ভৈরবনাথ দেখল কালো মেঘ ছায়া ফেলেছে আকাশে। দূরে পাহাড়ি চিতার মতো ক্ষিপ্র চিকুর মারল নীল আলো। গুম গুম শব্দ কানে এলো বজ্রপতনের। কালো বলল, ঝড় উঠবে মনে হচ্ছে। ঝড় উঠলে পরে এই নদী কিন্তু মৃত্যু ফাঁদ হয়ে যায়। নিজের প্রত্যেক ঢেউয়ের মাথায় লুকিয়ে রাখে বিষ। পা ফেলতে ভুল করেছ কি মরেছ, ছোবল মেরে একেবারে জীবন কেড়ে নেবে, খুব সাবধান। ভৈরবনাথ রটন্তিমাকে স্মরণ করে নৌকায় উঠে বসল। অমিতাভ আর বিনয় তারপর উঠল। সবার শেষে বসল কালো। আর তখনই কেউ একজন দৌড়াতে দৌড়াতে এলো ওদের দিকে। সর্বনাশ, সবাই জেনে গেল নাকি? উফ, এই বুড়োটা এখানে কি করছে? ওরা তাকিয়ে দেখল সেই বুড়ো মানুষটা যে ওদের চরণের সম্পর্কে বলেছিল। তিনি চিৎকার করে বললেন, আপনারা ওই স্বরে যাবেন না, যাবেন না। ওর নিচেই রয়েছে দেব দেউল। বহু বছর ধরে ঘুমোচ্ছে মন্দিরটা। আপনাদের কোনো কাজে যদি দেবতা অসন্তুষ্ট হন তাহলে আর কেউ বাঁচবে না, যাবেন না। অমিতাভ রেগে মেগে কিছু একটা বলতে যাচ্ছিল। বিনয় ওকে সামলে দিল। স্যার, অত রেগে যাবেন না প্লিজ। আপনাদের সবার রক্ত এখন গরম। আমার সেই ক্ষমতা নেই যে আপনাদের আটকাবো, কিন্তু বলে দিলাম বিপদ ওখানে অপেক্ষা করছে। কালো সর্দার দুপক্ষের বাদানুবাদ আর বাড়তে না দিয়ে নৌকা বইতে শুরু করে দিল। পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ কালো বিন্দুর মতো হতে হতে একসময় হারিয়ে গেল দৃষ্টি সীমার বাইরে। বাউল বাতাস নদীর রূপ বদলে দিচ্ছিল। জল বাড়ছিল। হয়তো অদূরেই কোথাও মেঘ ফাটা বৃষ্টি নেমেছে। সবাইকে অভয় দেওয়ার জন্যে ভৈরবনাথ বলল, চিন্তার কোনো কারণ নেই, আমি সব সরঞ্জাম সঙ্গে করে এনেছি। ওখানে পৌঁছে ত্রিকালযজ্ঞ সম্পন্ন করাটাই আমাদের লক্ষ্য। আর যাকে নিয়ে ভয়, সেই ব্যাধ পতঙ্গ আমাদের কাজে কোনো বাধা দিতে পারবে না। কথাটা শুনেই অমিতাভর মুখটা কেমন হয়ে গেল। ওর মনে হচ্ছিল যেন এমন কিছু একটা ভুল হতে চলেছে যা আটকানোর ক্ষমতা ভৈরবনাথেরও নেই। অতন্দ্র প্রহরীর মতো কালো নিজের নৌকো নিয়ে বাড়তে থাকা ঢেউকে গুঁতোতে থাকে। জলের বুকে নৌকা দোলে, শব্দ হয় ছপর ছপর ছপ। থানায় আজ কাজের মাসে ঢুকেছে ভোর 5টা নাগাদ। ঢুকেই হলঘরের টেবিলে অতটা হলুদ পড়ে থাকতে দেখে অবাক হলো। হলুদের মধ্যিখানে একটা ড্যাবরা গঙ্গা ফড়িং বসে আছে। এ নিশ্চয়ই বড়বাবুর কর্ম। কিছু একটা বানাতে গিয়ে এখানে হলুদ ফেলেছে, এক্ষুনি ঝাঁট দিয়ে দি। বলেই মাসেই ঝাড়ু দিয়ে হলুদের বৃত্তটাকে ঘেঁটে ফেলল। তারা চিহ্নের মধ্যে মরার মতো বসে থাকা ব্যাধ পতঙ্গ এবার সরসর করে উঠল। অমিতাভর এতক্ষণে মনে পড়ে গেছে কি ভুল হতে চলেছে। সে আসার আগে কাজের মাসিকে ঝাঁট জল দিতে আসতে মানা করে আসেনি। এবার সর্বনাশ হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গেই ভৈরবনাথের একটা অতীন্দ্রিয় অনুভূতি হলো। সে বলে উঠল, সর্দার, তাড়াতাড়ি তাড়াতাড়ি নৌকো চালাও, সে মুক্ত হয়ে গেছে। কে? ব্যাধ পতঙ্গ। কিন্তু কিভাবে? তা আমি জানি না, কিন্তু সে মুক্তি পেয়ে প্রচণ্ড বেগে আমাদের দিকে উড়ে আসছে। আমাদের এক্ষুনি ওই চরে পৌঁছতে হবে। আমি জোরে নৌকা চালাচ্ছি, কিন্তু এই দেখুন না, জলে কি যেন একটা ঘুরছে। কই, কোথায়? বিনয়ের কথার সঙ্গে তার হাতের সার্চ লাইটের আলো নদীর জলকে চিরে দিল। একটা বড় কুমির লেজে জল কেটে ঘুরছে।
কুমিরটা স্বাভাবিকের তুলনায় অনেক বড়, চোখ দুটো চুনির মতো লাল হয়ে জ্বলছে। ওরা আরেকটু বুঝে ওঠার আগেই কুমিরটা এসে নৌকায় প্রবল একটা ধাক্কা দিল। মোচার খোলের মতো উল্টে গেল নৌকাখানা। নৌকার চরের খুব কাছেই পৌঁছে গেছে। প্রত্যেকেই সাঁতরে এগুতে লাগলো সেদিকে। আর তখনই চিৎকার করে উঠল কালো সর্দার। কুমির বাঁচান বাবুরা, বাবুরা বাঁচান! ভৈরবনাথ একবার ফিরে তাকিয়ে দেখল কুমিরটাকে টেনে নামিয়ে নিয়ে যাচ্ছে অতল জলে। অমিতাভ, বিনয়, আমাদের হাতে আর সময় নেই, চরে গিয়ে উঠতেই হবে। পেছনে ফিরে আর না দেখে কোনো মতে সাঁতরে সবাই গিয়ে উঠল চরটায়। বিনয় এত কিছুর মধ্যেও হাতের টর্চটা ছাড়েনি। অমিতাভ বলল, আরে কালো সর্দার কোথায় গেল? ভৈরবনাথের কাছে কোনো উত্তর নেই। সে নির্বাক দৃষ্টিতে তখন জলে খুঁজে বেড়াচ্ছে কালো সর্দারের চিহ্ন। বিনয় আচমকা চেঁচিয়ে উঠল, ওই যে ওই যে ওই যে সর্দারের হাত দেখা যাচ্ছে। সত্যি হাতটাকে দেখতে পাওয়া গেল টর্চের আলোয়। অমিতাভ টেনে তুলতে গেল সর্দারকে। হাতটা ধরতেই বিদ্যুতের শক খাওয়ার মতো আছড়ে পড়ল চরের বালিতে। কালো সর্দারের দেহ নয়, একটা কাটা হাত তুলে এনেছে অমিতাভ। কালোর সঙ্গে কি ঘটেছে তা ভাবতেই গায়ের প্রতিটা লোম খাড়া হয়ে গেল ওদের। অমিতাভ বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো। এটা কি হলো? এটা কি হলো? এই প্রথম ভৈরবনাথ পুলিশের চোখে জল দেখল। অস্বাভাবিক কি? পুলিশও তো মানুষ। ওকে প্রবোধ দিতে ভৈরবনাথ বলল, অমিতাভ, কেঁদো না, শক্ত হও। আগেই বলেছিলাম মনে শক্তি রাখতে হবে। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। অনেকের ভালোর জন্য একজনকে প্রাণ দিতে হয়েছে। নিজের আবেগকে সংযত করো। আমি ঠিক আছি, ঠিক আছে। চরের ভেতরে খানিকটা হেঁটে গিয়ে ভৈরবনাথ কোমর থেকে বের করে আনলো একটা পলিথিনের প্যাকেট। সেই মন্ত্রপুত হলুদ গুঁড়ো সঙ্গে করে এনেছে সে। জলেও ভেজেনি, প্লাস্টিকের ভেতরে ছিল বলে। ভৈরবনাথ গুঁড়ো হলুদ দিয়ে একটা বড়সড় বৃত্ত বানিয়ে বলল, ওখানে ব্যাট পতঙ্গকে বৃত্তে বেঁধেছিলাম, এখানে নিজেদের চারদিকে গণ্ডি কেটেছি। এর ভেতরে আমাদের কোনো বিপদ নেই, কিন্তু ওই অপরাশক্তি আমাদের নানাভাবে প্রলুব্ধ করে বাইরে নিয়ে যেতে চাইবে। কোনোভাবে দাগের বাইরে গিয়ে পড়লে মৃত্যু পর্যন্ত হতে পারে। আবারও বলছি, নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রেখো। দুজনেই ভৈরবনাথের কথা শুনে মাথা নাড়ল। ভৈরবনাথ বৃত্তের ঠিক মাঝখানে বসল। মন্ত্রের পাঠ শুরু করতেই একটা নারী গলা পচা দুর্গন্ধে বাতাস ভরে গেল। ওরা দেখল চারপাশের নদী জল আস্তে আস্তে লাল রক্তে পরিণত হচ্ছে। অন্ধকার গাঢ় হয়ে উঠছে আকাশে। মেঘ ঘনাচ্ছে মাটির কাছাকাছি। বাজ পড়ছে জোরে, আরো জোরে। হঠাৎ বিনয় বলে উঠল, কিছু একটা ঘুরছে গন্ডির বাইরে, কিছু একটা সেখানে আছে। তার হাতের লাইট গিয়ে পড়ল সেটারই উপরে। সে কি ভয়ানক দৃশ্য বলে বোঝানো যাবে না। প্রমাণ মাপের মানুষের উচ্চতার একটা বড় মাকড়সা নিজের 8টা পা দিয়ে সরসর করে চলে বেড়াচ্ছে বালি জুড়ে। জল জলে পুঞ্জাক্ষী দিয়ে ওদের দেখছে। শিকার পেলেই ছিঁড়ে খাবে, এমনই তার মনোভাব। কিন্তু ভৈরবনাথের টানা রেখা পেরিয়ে এদিকে এসে আক্রমণ করার ক্ষমতা তার নেই। এখন নরক নেমে এসেছে গ্রামে। নদীর জল রক্তে পরিণত হয়েছে। অন্ধকূপের আবর্তে সময় পিছিয়ে চলেছে। কাছে হাতঘড়ি থাকলে দেখা যেত তা পিছিয়ে চলেছে ক্রমশ। ভোর 5টায় অভিযান শুরু হলেও এখন সেই সময় পিছিয়ে চলেছে আগের রাতের দিকে। নদীর এপারের ওপারের সব গাছের পাতা এখন নিকষ কালো। দৃশ্যমান চরাচর এখন প্রবেশ করেছে নবম নরকে। হঠাৎ দেখা গেল
বৃত্তের বাইরে চীনা মুখের একজন মানুষ দাঁড়িয়ে। হিরণময় সান্যাল, অমিতাভর বাবা। অমিতাভর বাবা দাঁড়িয়ে আছেন গণ্ডির বাইরে। অমিতাভকে বলছেন, আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, কাছে আয়, আয় চলে আয় আমার কাছে। অমিতাভ মন্ত্রমুগ্ধের মতো আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো বাইরের দিকে। ভৈরবনাথ বলল, যা দেখছো সব মায়ার খেলা অমিতাভ, বিশ্বাস করো না, ভুলেও গণ্ডির বাইরে যেও না। কিন্তু অমিতাভ কিছুই কানে তুলছে না। স্বর্গত পিতা এসে ওকে ডাকছে, অমোঘ টান রক্তে। সেই বাঁধন অমিতাভকে নিশ্চিত মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। অপরাশক্তি এখন মায়াবী খেলা আরম্ভ করেছে যে। ভৈরবনাথ আর বিনয় শত চেষ্টা করেও অমিতাভকে আটকাতে পারল না। সে গণ্ডির বাইরে পা দিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে বিভৎস চেহারার মাকড়সাটার আসল রূপ ফুটে উঠল চোখের সামনে। হতভম্ব হয়ে অমিতাভ আবার ঢুকতে চাইল বৃত্তের মধ্যে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নরকের কীট ততক্ষণে জাঁকিয়ে বসেছে ওর দেহে। ব্যাধ পতঙ্গটা উড়ে এসে ঘুরপাক খেতে শুরু করে দিয়েছে, বৃহৎ মাকড়সা আর তার শিকার অমিতাভকে ঘিরে। মধ্যে মধ্যে মাকড়সাটার মুখের জায়গায় ফুটে উঠছে জটাজুটধারী এক কাপালিক যুবকের মুখ। ভয়ানক মাকড়সাটা এবার অমিতাভর মাথাটা চিবিয়ে খাওয়ার জন্যে মুখ খুলেছে। ঠিক এমন সময় মানবকণ্ঠের প্রচণ্ড আর্তনাদ শোনা গেল। অমিতাভ ছিটকে পড়ল মাকড়সার বন্ধন থেকে। মাকড়সাটাও ছিটকে পড়ল অন্যদিকে। না, এই চিৎকার অমিতাভর নয়, মাকড়সারূপী চরণের কণ্ঠ ওটা। দৃশ্যপটে কোথা থেকে হাজির হয়েছে কালো সর্দার। কালোর একটা হাত নেই, অন্য হাতে সে দাটা ধরে আছে। দা থেকে চুইয়ে পড়ছে রক্ত। সে নিখুঁত লক্ষ্যে কোপ মেরেছে মাকড়সাটার পিঠে। প্রচণ্ড আক্রমণে কালো বলে চলেছে, শালা, শালাকে মেরেই ফেলবো, এবার শেষ করে দেবো শালা। ঝড় কিন্তু থামেনি। নীল বিদ্যুতে আকাশ ফালাফালা করে দিচ্ছে। হাওয়া এলোমেলো আছড়ে পড়ছে রক্তরঙা নদীতে। ফুলে ফেপে উঠছে টকটকে লাল নদী। হাজার হাজার ফনা তোলা সাপের মতো নদী ক্রমশ এগিয়ে আসছে চরটাকে গিলে খাবে বলে। কাপালিকের জাগিয়ে তোলা অন্ধকূপ নরক প্রতিহিংসার ছায়া নিয়ে গ্রাস করতে চাইছে। এই করাল ছায়াকে পরাস্ত করতে না পারলে এই গ্রামকে শেষ করে দেবে কাপালিক। মেরুদণ্ড শক্ত করে লড়ে যেতে হবে ওদের। অমিতাভ এবার হাতের টসটা মুগুরের মতো ধাঁই করে বসিয়ে দিল মাকড়সাটার মাথায়। আবার আর্তনাদ করে উঠল মাকড়সাটা। চোখের সামনে আস্তে আস্তে তার দেহটা মানুষের দেহে পরিণত হতে লাগলো। সত্যি কালো আলখাল্লাধারী কাপালিকের রূপ নিল সে। কালো চেঁচিয়ে উঠল, এ তো আমাদের গ্রামের চরণ গো। শালা কুমিরটাকে এই কাটারি দিয়ে ফেড়ে ফেলেছি, তোকেও ছাড়বো না শালা, এটা দিয়েই ফেড়ে ফেলবো, দাঁড়া। কালোর হুঙ্কার শোনা গেল আবার। বাই বাই করে উঠতে থাকা ব্যাধ পতঙ্গটা এবার অমিতাভর উপরে ঝাঁপিয়ে পড়ল। পতঙ্গটা এবার অমিতাভর চোখ দুটোকে কুড়ে কুড়ে খেতে লাগলো। গ্রামে যতগুলো মৃত্যু ঘটেছে তাহলে সব ক্ষেত্রে ওই পোকাটাই মৃতদেহের চোখ খেয়ে নিচ্ছিল। এবার কালো সর্দারের ওপরে আছড়ে পড়ল চরণ কাপালিক। ভৈরবনাথ চিৎকার করে উঠল, কালো সর্দার, অমিতাভ, দুজনেই বৃত্তের ভেতরে এসে ঢোকো। দুজনেই নিজেদের শত্রুদের সামলাতে সামলাতে এসে পড়ল গণ্ডির ভেতরের বালির ওপরে। ব্যাধ পতঙ্গ ছিটকে পড়েছে অমিতাভর কয়েক হাত দূরে। কালো সর্দারের আছাড় সামলাতে না পেরে চরণের দেহটাও এখন তার পাশে পড়েছে। ভৈরবনাথ বলে উঠল, সবাই এক্ষুনি বৃত্তের বাইরে বেরিয়ে পড়ো। ব্যাট পতঙ্গ আর চরণ নিজে থেকে গণ্ডির বাইরে আসতে পারবে না, বৃত্তের ভেতরে বন্দী হয়ে যাবে। ভৈরবনাথ, বিনয়, অমিতাভ আর কালো সর্দার বেরিয়ে এলো দাগের বাইরে। ব্যাধ পতঙ্গ উড়ে যেই না বেরোতে চাইল, অমনি দাউ দাউ করে জ্বলে উঠল মন্ত্রপুত হলুদ গুঁড়ো দিয়ে আঁকা বৃত্তের পরিধি। আহত চরণও কিছুতেই গণ্ডির আগুন পেরোতে পারল না। ভয়ানক জীব দুটো আটকে রইল ভৈরবনাথের বাঁধনে। এবার শুরু হবে বিপরীত ক্রিয়া। ক্রিয়া চলাকালীন যেই ভূমিকম্পে মাটি তুলে উঠবে তক্ষুনি সকলে নদীতে ঝাঁপ দিও। কিন্তু কিন্তু নদী যে রক্তের। কিচ্ছু হবে না, আমি তো বলছি।
যা বললাম তাই করবে। চোখ মুছে এবার মন্ত্রপাঠ করতে শুরু করলো ভৈরবনাথ। সামনে আগুনের বৃত্তে ঘুরপাক খেতে খেতে বো বো শব্দ করছে পতঙ্গ। ক্রুব্ধ চরণ কাপালিকের আক্রোশ শোনা যাচ্ছে। চারিদিকে লাল রক্তের ঘূর্ণি। অমিতাভ আজকের এই মহেন্দ্রক্ষণের প্রত্যাশা করে আছে কদিন ধরে। গ্রামবাসী মুক্তি পাবে প্রকোপ থেকে। ঘন কৃষ্ণকায় মেঘ চমকে উঠে ভয় দেখাতে চাইছে। প্রবল ঝড়ে বুক শুকিয়ে হিম পাথর হয়ে যাবার জোগাড়। গুড়ি গুড়ি বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে ভয় ভেজা মুখ। দাঁড়িয়ে থাকা তার সারা দেহ দুলে উঠল। ভূমিকম্প শুরু হয়েছে। চোখ মেলে অমিতাভর দিকে তাকালো ভৈরবনাথ। ওর চোখে ভয়। নদীতে লাফ দেবে কিনা ঠিক করে উঠতে পারছে না। মুখের মুদ্রায় অভয় দিল ভৈরবনাথ। মৃত্যু ফাঁদের মতো নদীতে লাফ দিল অমিতাভ। তারপর ওকে দেখা দেখি বিনয় আর কালো সর্দার দুজনে দুরন্ত ঘূর্ণি ডাক দিচ্ছে। রক্তের নদী ক্রমশ বাড়ছে। ভৈরবনাথের চারপাশে এখন রক্তের বিছানা। লাল তরল বাড়তে বাড়তে ভৈরবনাথকে গ্রাস করতে চাইছে। ছোট হয়ে আসছে চরের বৃত্ত। এরই মধ্যে দাঁড়িয়ে থেকে ভৈরবনাথকে মন্ত্রপাঠ সমাপ্ত করতে হবে। হাতে সময় বড় কম। কেউটে সাপের সদ্য ছাড়া খোলসের মতো সাদা একটা সকাল। মেঘ কেটে গিয়েছে। রাতের ঝড় বৃষ্টির পর গ্রাম এখন রমণকান্ত রমণীর মতো ভারী দেহ নিয়ে পড়ে আছে। গ্রামবাসী জানে না যে কি কি ঘটেছে। তারা শুধু ভোর রাতে ঝড়ের তাণ্ডব শেষে প্রচণ্ড ভূমিকম্প টের পেয়েছে। নরকের দ্বার বন্ধ করে এসেছে ভৈরবনাথ। যুদ্ধ জয় হয়েছে। এখন খানিক শান্তি। এখন ভৈরবনাথ একটা জারুল গাছের নিচে বসেছে। সামনে ওরা তিনজন। প্রজাপতি উঠছে, পাখি উঠছে, ফুল ফুটেছে। সেই দাবদাহ আর নেই। এখন ভেজা মাটির বুকে আবার প্রাণের স্পন্দন। ওদের বসার জায়গাটা ঠিক পেছনেই একটা শ্মশান। শ্মশান নিয়ে মানুষের মনে যত ভয় ডরি থাকুক না কেন, এর চেয়ে পবিত্র দার্শনিক স্থান আর কোথাও হতে পারে না। এক জনমের সমস্ত সংস্কার, সমস্ত বন্ধন, সমস্ত আচার বিচারকে শ্মশানের পুতভূমিতে আগুনে দহন করে আবার ছন্দে ফিরতে হয়। এ বড় কঠিন কাজ। কিন্তু কিছু নিম্ন সিদ্ধির কাঁচা সাধক তাদের নিজেদের ভৈরবী নিয়ে নোংরা শ্মশানাচার করে সমাজের ক্ষতি করে। তাই মানুষ শ্মশানকে এত ভয় পায়। যেখানটায় বসে আছে ভৈরবনাথ, তার সামনে একটা পরিত্যক্ত জমি। ঝোপ আর আগাছায় ভরা জায়গাটার বুক ছিঁড়ে যুবতীর সিথির মতো একটা পথ চলে গিয়েছে নদীর পানে। জমি আর নদীর মাঝে মাঝে খানিকটা বালুভূমি। দিন দুপুরে কিংবা জ্যোৎস্না রাতে হয়তো চিকচিক করে অভ্রকণা। তারপরেই টলটলে জলের স্রোত। গিয়ে নামলে পরে প্রথমে গোড়ালি ভেজে, কোমর জলে পরনের কাপড়খানা ভিজে সপ সপে হয়। দু এক পা বাড়ালেই কণ্ঠলগ্না হয়ে ওঠে স্রোতছিনি। এই নদী ভোর রাতের রক্তধারা হয়ে বইছিল। নদীর বুকের চড়া এখন আর দেখা যাচ্ছে না। ওখানেই বন্ধ করে এসেছে চরণ কাপালিকের খোলা নরকের দ্বার। নিজের কালো শক্তির অপব্যবহার করে চরণ নরকের দ্বার খুলে দিয়ে এই গ্রামে মৃত্যুর তাণ্ডব চালাচ্ছিল। নিজের প্রতিহিংসার আগুনে পুড়িয়ে মরছিল সকলকে। তার পিশাচ শক্তি যাকে যখন মারত তার চোখ কুড়ে কুড়ে খেত ওই ব্যাধ পতঙ্গ। ওটাই পতঙ্গের সঙ্গে ওর চুক্তি ছিল। পতঙ্গ সেতু হয়ে নরকের সাথে সংযোগ রক্ষা করে এ জগতে অপরাশক্তির আগমনে সাহায্য করছিল। যাই হোক, অন্ধকূপ নামক নরক এই জগতে আর ফিরে আসবে না। কিন্তু এখন একটাই প্রশ্ন, কি এমন আছে চরের নিচে থাকা ওই মন্দিরে? ওই মন্দির তো কোনো সাধারণ মন্দির নয়। ভৈরবনাথ ওখানে অদ্ভুত কোনো শক্তির উপস্থিতি অনুভব করেছে। এই প্রশ্নের উত্তর খুঁজতেই হবে, না হলে শান্তি নেই। শুনলেন ভৈরবনাথ তান্ত্রিক সিরিজের প্রথম গল্প অভিক মুখোপাধ্যায়ের লেখা নরকের দ্বার। গল্প পাঠে রূপঙ্কর, ভৈরবনাথের ভূমিকায় শ্রী দেবাশিস দত্ত,
অমিতাভের চরিত্রে মলয়, বিনয়ের ভূমিকায় স্নেহাদ্রি, নগেনের ভূমিকায় আলাপন, বুড়ো মানুষ ও মোড়লের চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, মকসাদুল ও কালো সর্দার নীল, ভদ্রমহিলা ও কাজের মাসির চরিত্রে বর্ণালী, হিরণময় সান্যালের চরিত্রে কুন্তল এবং গল্পের সূত্রধর আমি তানিশা। গল্পের সাউন্ড ডিজাইনে শুভজিৎ, ভিডিও ডিজাইনে দীপক, প্রচ্ছদে রয়েছে শুভদীপ এবং গল্পের সমগ্র পরিচালনায় কুন্তল। আপনাদের যদি আজকের গল্প ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর এই সিরিজের গল্প তাড়াতাড়ি শুনতে চাইলে অবশ্যই কমেন্টে লিখুন ভৈরবনাথ তান্ত্রিক নেক্সট এপিসোড। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।